আমি তোমার থেকে 12 বছরের বড়, আর তুমি আমাকে আবেগ দেখাও। গম্ভীরভাবে বলে কিছু একটা লেখায় মন দিল ফায়াদ। সেই গম্ভীর ভাব মনোযোগ দিয়ে দেখছে অপরাজিতা। ইস, মানুষটাকে এত সুন্দর হতে হবে কেন? যেভাবে দেখে সেভাবেই ভালো লাগে। আর লোকটা বলে কিনা সে আবেগ দেখায়। সে কি জানে তার হাসি কথা অষ্টাদশী হৃদয়ে ঝড় তোলে? জানে না বোধ হয়। জানলে এত সুন্দর করে হাসতো না, কথা বলতে গিয়ে সহস্রাধিক বার ভাবতো। সে যদি জানতো তার হাসি একজনের বুকে ব্যথা বাড়ায়, তাহলে নিজের হাসির ওপর সিল করে দিত। ফায়াদ দেখল সে মুগ্ধ দৃষ্টি। সে যেন এই চোখে অনেক ভালোবাসা খুঁজে পাচ্ছে। ফায়াদ গলা খাকারি দিল। ধ্যান ভাঙল অপরাজিতার। কিছুটা লজ্জিতও হলো। ফায়াদ আবার বলল, পাগলামি না করে বাসায় যাও। ডক্টর সাহেব, রোগীদের বুঝি এভাবেই তাড়িয়ে দেন? এসব প্রেম রোগের চিকিৎসা আমার কাছে নাই। 500 টাকার ভিজিট আর 100 টাকা গাড়ি ভাড়া দিয়ে এসেছি। আধ ঘন্টার আগে তো যাবই না আমি। মুচকি হেসে ফায়াদ মানিব্যাগ থেকে 1000 টাকার নোট বের করে অপরাজিতার সামনে রেখে দিল। নাও, ক্ষতিপূরণ দিলাম, এবার বাসায় যাও। সবচেয়ে বড় ক্ষতির পূরণই তো দিচ্ছেন না। ফায়াদের কানে কিছুটা আসে অপরাজিতার বিড়বিড়। সে বলল, যে চেয়ে নিজের ক্ষতি করে আমার কাছে ক্ষতিপূরণ আশা করছো? হ্যাঁ, বোকা মেয়ে। অপরাজিতা গাল ফুলিয়ে তাকালো। তাকে সবাই বলে সে নাকি খুব চালাক, অথচ এই একটা মানুষ তাকে সব সময় বোকা বলে। এবার এসো তুমি, বাইরের রোগীরা অনেকক্ষণ অপেক্ষা করছে। অপরাজিতা শান্ত পায়ে বেরিয়ে এলো চেম্বার থেকে। ফায়াদ কাজের ক্ষেত্রে খুব সিরিয়াস, সে জানে। ফায়াদ আহমেদ নাম তার। সভ্য আর সুদর্শনের তালিকায় নিঃসন্দেহে তার জায়গা রয়েছে। আর এই সভ্য যুবকের ওপর নজর পড়েছে চঞ্চল অপরাজিতা ইসলামের। কিছু না করেও কিশোরী অপরাজিতার মনে জায়গা করে নিল এই পুরুষ। তাও যেমন তেমন জায়গা নয়, একেবারে খুঁটি গেড়ে বসে আছে। সেই যে কিশোরী বয়সে হানা দিয়েছে এই ব্যক্তি, আর বের হচ্ছে না। এতে কি অপরাজিতার দোষ? সে তো বলেনি তার মনে জায়গা করতে। এখন মনের কথা তো শুনতেই হবে, না হলে তো মন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। ফলে মন তার কথা শুনবে না, ডিপ্রেশনে ভুগবে, ব্লা ব্লা। না বাবা, থাক। অপরাজিতা আবার বড্ড ভালো মেয়ে, সে মনের কথাই শুনবে। যুদ্ধের দরকার নেই। চেম্বার থেকে বের হয়ে অপরাজিতা রিক্সা নিয়ে বাসায় এলো। বাসায় এসে সদর দরজা দিয়ে প্রবেশ করেই দিল এক চিৎকার। বাবা! সোফায় বসেছিলেন আসিফ ইসলাম। মেয়ের চিৎকারে হাত দিয়ে কান ঢেকে হেসে দিলেন। অপরাজিতা দৌড়ে এসে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। আসিফ ইসলাম জানতেন মেয়ে যে এমনই করবে। বড্ড আদরের মেয়ে, বাবাকে জড়িয়েই বসে রইল সে। কেমন আছি আমার আম্মিজান? এত দেরি করে এসছো কেন বাবা? মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কাজ ছিল আম্মিজান। তুমি কোথা থেকে আসলে? মাকে নাকি বলে যাওনি? এত জ্বালাতন করো কেন তোমার মাকে? অপরাজিতা দাঁত দিয়ে জিভ কাটল। কাউকে তো বলা যাবে না সে যে তার প্রণয় পুরুষকে দেখার তৃষ্ণা মেটাতে গিয়েছিল। বাবার কাছে বলল, জ্বালাই না তো বাবা, আমি তো একটু তিন্নির বাসায় গিয়েছিলাম। 2 মাস পর তো এসেছি, একটু নোট লাগতো। ঠিক আছে, কিন্তু মাকে বলে যাবেন পরের বার। এখন রুমে যান। বাইরে থেকে এসেছেন? বাবা, তোমার কি একটাই সন্তান? গাল ফুলিয়ে অভিযোগ করে উঠল অপরাজিতার ছোট্ট ভাই আবির। অপরাজিতা ফিক করে হেসে দিল। বাবার কাছ থেকে উঠতে উঠতে বলল, ইস্যুটে? আবির অভিযোগের সুরে ডেকে উঠল। বাবা। অপরাজিতা ভেংচি কেটে চলে গেল রুমে। তা দেখে হেসে দিলেন আসিফ ইসলাম। রুমে গিয়ে অপরাজিতা ভাবতে বসে গেল তার প্রেম রোগের ডাক্তারকে নিয়ে। লোকটার সাথে দেখা হয়েছিল এক বিয়ে বাড়িতে। বাবার বন্ধুর মেয়ের হলুদ ছিল। তখন অপরাজিতা ছিল কিশোরী। দুরন্তপনা যেন তার রন্ধ্রে রন্ধ্রে ছিল। সেখানে আরেক বান্ধবী পেয়ে তার সাথে ছোটাছুটি করছিল, আবার একা একাও এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিল। মেয়েটা শাড়ি পরেও বিনা ভয়ে দৌড়োদৌড়ি করছিল। ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়ে দেখলো তার বাবার বয়সী লোক একজন যুবককে কিছু বলছেন বলতে তার কাছে লাগলো ধমকাচ্ছেন। অপরাজিতার আবার ঝগড়াঝাটি দেখতে ভালো লাগে, তাই সে সামনে আগালো দেখার জন্য। সামনে এগিয়ে বুঝলো তারা বাপ ছেলে।
দিন দিন বড় হচ্ছ নাকি ছোট হচ্ছ বুঝি না আমি। কোথায় কাজিনের বিয়ে হচ্ছে, ঘুরবে, মেয়ে পটাবে, তা না করে এক জায়গায় চুপচাপ মোবাইল চালাচ্ছ। বাবা হয়ে এখন আমার তোমাকে গার্লফ্রেন্ড খুঁজে দিতে হবে? আশ্চর্য। ছেলেটা চ জাতীয় শব্দ করে বলল, আহা আব্বু, আপনার তো আমাকে নিয়ে গর্ব করা উচিত। উল্টো আপনি আমাকে মেয়ে পটানো শেখাচ্ছেন। কি আজব বাপ রে। এক কাজ করেন, আমাকে না শিখিয়ে নিজে গিয়ে একটা পটান কাউকে। আর কেউ পাত্তা না দিলে আম্মুর ওপরই প্রয়োগ করেন এই মেয়ে পটানো টেকনিক। বাবা অবাক হয়ে ধমক দিয়ে বললেন, অসভ্য, বলে কিনা আমাকে মেয়ে পটাতে। ফাজিল ছেলে। না জানি জীবনে এর বিয়ে দেখতে পারবো কি না। থাকো তুমি, বউ জুটবে না তোমার, বলে রাখলাম। বলেই চলে গেলেন তিনি। বাবা চলে যেতেই ছেলেটা আবার মোবাইলে মনোযোগ দিল। বোঝাই যাচ্ছে তার কাছে খুবই নর্মাল এগুলো। সে সামনে এগোতেই অপরাজিতাকে দেখল মুখে হাত চেপে হাসতে। বুঝতে পারল তার আর তার বাবার কথা শুনে হাসছে। ছোটখাটো একটা ধমক দিয়ে বলল, আর এই পেতে মানুষের কথা শোনো আবার হাসো, ফাজিল মেয়ে। ধমক খেয়ে হাসি বন্ধ হয়ে গেল অপরাজিতার। শাড়ি উঁচিয়ে ছেলেটার মুখের দিকে তাকিয়ে বলল, আমিও বললাম বউ পাবেন না, দেখবেন। বলেই ভেঙচি কেটে দিল দৌড়। দুদিনের মেয়ে ছেলেটাকে এভাবে ভেঙচি কেটে দৌড় মারলো, তা যেন সহ্য হলো না ছেলেটার। অবাক সে। মনে মনে বোধহয় ভাবছিল, আজকালের মেয়েগুলো বড়দের সম্মান দেওয়াই ভুলে গেছে, ফাজিল। ভেবেই অপরাজিতা হেসে দিল। সেদিন লোকটাকে বলেছিল বউ পাবে না, অথচ দেখো সেই লোকটাকেই তার মনে বসিয়ে রেখেছে। পরে অপরাজিতার বাবা যখন তার পরিবারের সদস্যদের সাথে দেখা করে কথা বলেছিল, তখন সে জানতে পেরেছে লোকটা কনের কাজিন ফায়াদ। তবে অনুভূতি সেদিন থেকে শুরু নয়। সেদিনের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল অপরাজিতা। ঘুম ভাঙল ছোট ভাইয়ের ডাকে। ঘড়ি দেখে রাত 8টা। দেখেই লাফিয়ে উঠল। আজ তার খবর আছে। আবিরকে জিজ্ঞেস করলো, মা কই? আম্মু তোমাকে অনেকবার ডেকেছিল, কিন্তু তুমি ওঠোনি। ঠাস করে থাপ্পড় মারল আবিরের মাথায়। মারলা কেন আপু? তোকে জিজ্ঞেস করছি আম্মু কই, তুই বলস আম্মু অনেকবার ডাকছে। আমি তো জানি অনেকবার ডাকছে। এই তোরে ক্লাস 5-এ উঠাইছে কে? হ্যাঁ, জিজ্ঞেস করি একটা আর বলস আরেকটা। হাট সামনে থেকে। গাল ফুলিয়ে চলে গেল আবির। অপরাজিতা ফ্রেশ হয়ে নিচে রুম থেকে বের হয়ে দেখে তার বাবা সোফায় বসে চা খাচ্ছে, টিভি দেখছে। আর মা মিসেস রামিসা টেবিলে খাবার রাখছেন। রাতের খাবারের সময় হলো বলে মাকে দেখে অপরাজিতা একটা কিউট হাসি দিল। বিনিময়ে রামিসা চোখ রাঙানি দিলেন। মায়ের কাছে গিয়ে মায়ের গা ঘেঁষে বলল, আম্মু সরি তো, আর এভাবে ঘুমাবো না। রামিসা বেগম পাত্তা না দিয়ে আসিফ ইসলামকে বললেন, আপনার মেয়েকে বলেন এইখানে কোনো আম্মু নেই। বারবার বলেছি না খেয়ে ঘুমাবি না, সকালেও খাবে না, দুপুরেও খাবে না। ভালোই, কালকে থেকে আমি আর রান্নাই করব না। আসিফ ইসলাম রাগীভাবে মেয়ের দিকে তাকানোর চেষ্টা করলেন। উদ্দেশ্য স্ত্রীকে সমর্থন করা, কিন্তু মেয়ের অসহায় চেহারা দেখে আর রাগ দেখাতে পারলেন না। তাই আবারও টিভিতে মনোযোগ দিয়ে বললেন, তুমি বলো। রামিসা বেগম চেতে গিয়ে বললেন, হ্যাঁ আমিই তো বলবো, আমারই তো ঠেকা। এগুলোর যত্ন নাও, না হলে অসুস্থ হবে। পড়াশুনো করো। তার উপর এরা আবার আমার কথাও শুনবে না। এই শোনেন, এবার যখন ব্যবসায়ের কাজে যাবেন তখন এই দুটোরেও সাথে নিয়ে যাবেন। আমার হয়েছে যত জ্বালা। আম্মু আমি কি করছি? রেগে তাকালেন রামিসা বেগম। ছোট্ট ছেলেটিও হয়তো বুঝলো কথা বললেই এখন বিপদ, তাই চুপই রইল সে। অপরাজিতা মাকে আবার ধরে বলল, সরি আম্মা জান, সকালে তাড়াহুড়ো ছিলাম আর বাসায় এসে কিভাবে যে ঘুমিয়ে গেলাম আমি বুঝতেই পারিনি। তুমি তো জানো আমি তো ঘুমালে সহজে উঠি না। এখন অনেক ক্ষুধা লাগছে, বাইরের হাবিজাবি বাদে কিছু পড়ে নাই পেটে। খাবার দাও না আম্মা জান। বস দিচ্ছি। সারাদিন না খেয়ে রাতে এসে চিল্লাবে আম্মা যান, ফাজিল। শেষ কথাটা ব্যঙ্গ করে বললেন। অপরাজিতা মুখ ফুলিয়ে বসে পড়ল খেতে। তা দেখে ফিক করে হেসে দিলেন আসিফ ইসলাম। বউয়ের চোখ রাঙানি দেখে আবার চুপও হয়ে গেলেন। খাবার খেয়ে বিছানায় গা এলিয়ে দিল অপরাজিতা। এতক্ষণ ঘুমানোর কারণে ঘুম তো এখন আসবে না। খেয়ে দিয়ে রুমে আসতে আসতে 10টা বেজে গেল। মোবাইল হাতে নিল সে। ঘুম যেহেতু আসবেই না, প্রণয় পুরুষকে একটু জ্বালাতন করা যাক ভেবেই মুচকি মুচকি হাসল অপরাজিতা।
মোবাইল হাতে নিয়েও কিছু একটা ভেবে মোবাইলটা রেখে দিল। আয়নার সামনে গেল সে, কাজল দিল, লিপস্টিক দিল, হালকা সাজুগুজু করে কল লাগালো। প্রথমবারে রিসিভ হলো না, দ্বিতীয়বারে বেশ কিছুক্ষণ পর রিসিভ হলো। ওপাশ থেকে কেউ তার গম্ভীর স্বরে বলে উঠল, মাত্র বাসায় আসলাম, তুমি আমাকে ফ্রেশ হতে দিবে না? উফ, একদম জ্বালাতন করবা না, রাখো ফোন। শেষ কথাটা কিছু ঝাড়ি দিয়ে বলল। কণ্ঠ শুনেই যেন অষ্টাদশীর হৃদয় জুড়িয়ে গেল। সে তাড়াতাড়ি করে বলল, না না না, ফোন রাখবেন না, আজ আমি সাজুগুজু করেছি। শুনে ফায়াদ ভ্রু কুঁচকে বলল। তো অপরাজিতা ফোনের এপাশ থেকেই লাজুক স্বরে বলল, আপনি একটু মনের চোখ দিয়ে দেখে বলেন তো কেমন লাগছে আমায়। খট করে ফোনটা কেটে দিল ফায়াদ। ফোন কান থেকে নামিয়ে অপরাজিতা হাসতে হাসতে শেষ। ভাবল, আজ অনেক হলো জ্বালাতন, এবার বাকিটা রাত না হয় বইয়ের পাতায় ডুবে থাকি। ফেল করলে যদি এই ডক্টর আমার পাত্তা না দেয়, সর্বনাশ। পড়তে বস অপরাজিতা। টেবিলে বসে পড়ল অপরাজিতা। টেবিলে বসে একটা স্টিকি নোটে লিখল, পাত্তা পেতে হলেও পড়তে হবে। লিখেই সেটা সামনের দেয়ালে চিপকে দিল। দেয়ালটায় শুধু এই একটা নোট না, আরও আছে অসংখ্য। কোনোটায় লেখা জামাই হিসেবে তাকে পেতে পড়তে হবে, আবার কোনোটায় লেখা ডাক্তারের বউ ফেলটুস হতে পারে না। এরকম অনেক, যেন নিজেকে উৎসাহিত করছে পড়তে। আজ আরও একটি যোগ হলো, পাত্তা পেতে হলে পড়তে হবে। তাই পড়ায় ডুবে গেল অপরাজিতা। অপরাজিতা তখন ক্লাস 10-এ নতুন উঠেছে। এমনিতেই এই বয়সী মেয়েরা একটু উড়ে বেড়াতে বেশি পছন্দ করে। অপরাজিতাও তার বিপরীতে নয়, বরং সে একটু বেশি অ্যাডভান্স। চঞ্চলতা যেন তার জন্মের পর থেকেই সঙ্গী। একদিন হয়েছিল এমন যে স্কুল ছুটির সময় গেটে তার এক বন্ধুর সাথে দেখা হয়েছে। ছেলেটা তার সাথে আগে পড়তো, এখন অন্য কোথাও পড়ে। ছেলেটা তাকে একটু ভয় পায়, কারণ সে একদম পাগল বানিয়ে ছাড়ে যে কাউকে কথার ঠেলায়। ছেলেটাকে দেখেই সে ডাক দিল, রিজু। অপরাজিতাকে দেখে রিজু যেন একটু পালাতে চাইল, কিন্তু তার আগেই অপরাজিতা তার সামনে এসে পড়ল। এসেই অবাক হয়ে বলল, চিনিস নি আমায়? আরে আমি অপরাজিতা, ওই যে ক্লাসের সবচেয়ে ভদ্র, তোর খুব ভালো বন্ধু। রিজু মেকি হাসি দিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ, চিনেছি, ভদ্র ভালো বন্ধু আমার। রিজুর এখনও মনে আছে এই মেয়েটা তাকে একবার লবণ ভর্তি ফুচকা খাই গেছিল। সুযোগ পেলেই নাকানি চুবানি খাওয়াতো। আসলে রিজু খুব ভদ্র গোছের, তাই জ্বালিয়ে খুব মজা পেত সে। এই তো চিনতে পেরেছিস, তা এখনো কি আগের মতো বিড়াল দেখলে উল্টো দৌড় দিস নাকি? হ্যাঁ, রিজু পারছে না এখান থেকে ছুটে চলে যেতে। সে ছোট থাকতে একবার ক্লাসে একটা বিড়াল ঢুকে যাওয়ায় সে ভয় পেয়ে ছোটাছুটি করছিল। সে কথা মনে রেখে এই মেয়ে এখনও তাকে চেতাবে। রিজু কথাটা এড়িয়ে গিয়ে হাসার চেষ্টা করে বলল, ওসব বাদ দে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ। তুই এখানে কেন? আমার ছোট বোন এখানে পড়ে, আজ ফুপির বাসায় যাব, তাই কাজিন নিতে আসছিল। বোনকে নিয়ে ভাই আসা সোজা তার বাসায় যাব। ও, তোর ভাই কই? আশেপাশে তাকাতে তাকাতে জিজ্ঞেস করলো অপরাজিতা। এরই মধ্যে রিজুর বোন এসেছে। এসেই অপরাজিতাকে দেখে সুন্দর একটা হাসি দিয়ে বলল, আরে আপু, রাফিয়া? হ্যাঁ ভাইয়াকে চেনো তুমি? অপরাজিতা কিছু বলার আগেই রিজু রাফিয়াকে বলল, তুই কীভাবে চিনিস অপরাজিতাকে? কি যে বলো ভাইয়া, আপুকে কে না চেনে? আপু এত সুন্দর নৃত্য করে, আবার কেউ বিপদে পড়লো তাকে সাহায্য করে। আমাকে একবার সাহায্য করেছিল। অপরাজিতা যে ভালো মনের মেয়ে এটা রিজু জানে। মেয়েটা একটু দুষ্টু, এই আর কি। নৃত্যের ব্যাপারে সে জানে না, আগে করতে দেখেনি, এখন হয়তো করে। তাদের কথা বলার মাঝে একজন এসে বলল, রাফিয়া এসেছিস তাহলে? গাড়িতে যা, আম্মু ফোন দিচ্ছে, বাসায় যেতে হবে। কণ্ঠ শুনে অপরাজিতা পিছে ঘুরে দেখে বিয়েবাড়ির সেই লোকটা, যার নাম কিনা ফায়াদ। ফায়াদের হাতে আইসক্রিম। মূলত সে আইসক্রিম কিনতেই গিয়েছিল। ফায়াদ অপরাজিতাকে দেখেই ভ্রু কুচকাল। সে চিনতে পেরেছে মেয়েটাকে। ফায়াদকে দেখেই অপরাজিতা ফট করে বলে উঠল, আরে বউ না পাওয়া ভাইয়া। কথাটা যেন রিজুর মাথার ওপর দিয়ে গেল। অপরাজিতার কথা শুনে ফায়াদের মেজাজ চড়ে গেল। এই মেয়েটাকে সে চেনেও না ভালোভাবে, তবুও সে শান্তভাবে বলল, তুমি আমাকে চিনো?
অপরাজিতা সহজ ভঙ্গিতে বলল, না তো। তাহলে কোন সাহসে আমার সাথে এভাবে কথা বলছো? এরকম শক্ত কথা শুনে অপরাজিতা একটু অপমানিত বোধ করলো। সে তো মজা করছিল, যাদের সাথে এরকম মজা করেছে সবাই সহজভাবেই নিয়েছে, অনেকে পাল্টা মজাও করেছে, এভাবে কেউ কখনো বলেনি। সে বুঝতে পারলো এভাবে অচেনা কারোর সাথে মজা করা উচিত হয়নি। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, মিনমিন করে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ভুল হয়েছে। মেয়েটার মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে তার একটু মায়া লাগলো। হয়তো বেশি শক্তভাবে বলে ফেলেছে, তবুও সে পাত্তা দিতে চাইল না। রিজুকে বলল, গাড়ি ওইদিকে, রাফিয়াকে নিয়ে চলো। রিজুর অপরাজিতাকে এভাবে চুপ করে যেতে দেখে খারাপ লাগলো। সে জানে না ভাই আর অপরাজিতার পরিচয় কিভাবে, তবে অপরাজিতা তো এমনি মজা করছিল। রিজু অপরাজিতার দিকে তাকিয়ে হাঁটা ধরল। রাফিয়ারাও মনটা খারাপ হয়ে গেল। রাফিয়াকে গাড়িতে বসিয়ে রিজু ফায়াদকে রাখলো। ভাইয়া, হুম। অপরাজিতা একটু দুষ্টু, তবে সে খারাপ না। হয়তো তোমায় কিছু নিয়ে মজা করতে চেয়েছিল, তুমি পছন্দ করবে না এটা বুঝতে পারেনি। অপরাজিতা? ওই যে মেয়েটা মাত্র যে দেখলে, আমার ক্লাসমেট ছিল। রিজুর কথা শুনে রাফিয়াও বলে উঠল, তোমার এভাবে বলা উচিত হয়নি ভাইয়া। আপু অনেক ভালো, তুমি তাকে কষ্ট দিয়েছো, গিয়ে সরি বলো। সে না হয় বুঝলাম সে এমনি, কিন্তু তাই বলে আমার সাথে মজা নিতে আসবে? সে তো আর জানে না তুমি নিরামিষ। সাথে সাথে তার মাথাও গাট্টা মারল ফায়াদ। বলল, বেশি পেকে গেছিস, হ্যাঁ? আর তোরা ওর হয়ে এত সফে গেছিস কেন? রাফিয়া মাথা ঘুষতে ঘুষতে বলল, ও তো এত কিছু বুঝেই না, তুমি এখন তাকে সরি বলে আসো। সাফাই গাইছি না, আপু সত্যি অনেক ভালো, তুমি তাকে জানো না তাই এই রকমটা বলছো। তাকে চিনলে তুমি ফিদা হয়ে যাব, ফিদা। সরি বলে আসো, না হয় আমি আপুকে পরে মুখ দেখাবো কিভাবে। আমার বড় ভাই তাকে বকেছে, তাই আমার সাথে যদি কথা বলা অফ করে দেয়। বলেই নাকা কান্না শুরু করলো রাফিয়া। রিজু অন্যদিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। ধ্যাৎ! ফায়াদ ওদের কথায় অসহ্য হয়ে গাড়ি থেকে আবার বের হলো। রাফিয়ার কথা না মানলে এই মেয়ে থামবে না। ওদের গাড়িতেই থাকতে বলে গেল অপরাজিতার কাছে। মনে মনে ভাবছে, চিনি না জানি না এই পুচকি মেয়েকে আমার সরি কেন বলতে হবে। খুঁজতে খুঁজতে অপরাজিতাকে বাইরের একটা বেঞ্চে বসে থাকতে দেখলো। চুপচাপ বসে আছে সে। ফায়াদের একটু মায়া লাগলো। তার কথায় মেয়েটা কি বেশি কষ্ট পেল? সে গিয়ে বসলো অপরাজিতার পাশে। অপরাজিতাকে বলল, তুমি কি কষ্ট পেয়েছো? এমনভাবে বলল অপরাজিতার মনে হলো আলগা দরদ। কিছু বলল না অপরাজিতা। সে একবার ফায়াদের দিকে তাকিয়ে আবার অন্যদিকে তাকালো। মনে মনে ফায়াদকে হাজারটা ভেঙচি কাটলো সে। অপরাজিতা বসে আছে তার বাবার অপেক্ষায়, তাকে নিতে আসবে তাই। দেখো মে, আমি মজা পছন্দ করি না তেমন না, কিন্তু তুমি আমাকে চেনো না, তারপরও মজা করছিলে, এই জন্য একটু রাগ লেগেছিল। তোমার মন খারাপ দেখে রাফিয়া আর রিজু আমার পুরো মাথাটা খেয়ে ফেলেছে। তারাই পাঠিয়েছে সরি বলতে। রাফিয়ার চিল্লাচিল্লিতে কান নষ্ট করার কোনো মানে হয় না, তাই আসলাম। না হয় আমি কখনো আসতাম না। বাই দ্য ওয়ে, সরি। অপরাজিতা বিস্ময় নিয়ে তাকালো ফায়াদের দিকে। সে ভাবছে এটা কেমন সরি হলো। সে তার মন খারাপ ভুলে গেল। সে কি একবারও বলেছিল তাকে সরি বলতে? অপরাজিতাকে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে ফায়াদ তার পকেট থেকে কিছু চকলেট বের করে অপরাজিতার হাতে দিল এবং বলল, শোনো পুচকি ফুল, এভাবে যার তার সাথে ফান করবা না। আমি না হয় তেমন কিছু বলিনি, অন্য কেউ হলে আরও বকত। আচ্ছা বাদ দাও, ছোট মানুষ, মাফ করে দিলাম। এখন আমি যাই। বলেই দাঁড়িয়ে অপরাজিতার দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে চলে গেল। তার যাওয়ার পানে তাকিয়ে অপরাজিতা নাক মুখ কুঁচকে ফেলল। পুচকি ফুল, এইটা কেমন নাম ভেবেই তার মাথায় আগুন ধরে যাচ্ছে। আবার বলে কিনা সে ছোট মানুষ। অপরাজিতা মনে মনে বলল, ফাজিল বেটা, আসলেই বউ জুটবে না, দেখেন আপনি। অতীতের কথা ভেবেই হেসে দিল অপরাজিতা। তাকে হাসতে দেখে কোচিংয়ের টিচার ধমকে উঠলেন। সাথে সাথে দাঁড়িয়ে পড়ল সে। টিচারকে সরি বলে আবার বসে পড়ল। কোচিং ছুটি হওয়ার পর তার পাশের মেয়েটা বলছিল,
তুমি হঠাৎ ওভাবে হাসলে কেন? মনে পড়ে আবারও হেসে দিল অপরাজিতা। সে হাসতে হাসতেই বলল, তুমি বুঝবে না। কোচিং থেকে বেরিয়েই সে রিক্সা নিয়ে গেল হসপিটালে। উদ্দেশ্য ফায়াদকে দেখা। গিয়ে তার মনটা খারাপ হয়ে গেল। ফায়াদ নেই। সে ফোন করলো ফায়াদকে। ফোন রিসিভ করার পর অপরাজিতা বলল, কোথায় আপনি? শান্ত গম্ভীর কণ্ঠস্বরটা বলে উঠল। পিছে দেখো। পিছে তাকিয়ে দেখলো ফায়াদ মাত্রই তার পিছে এসে দাঁড়িয়েছে। ফায়াদকে দেখে সে চমৎকার এক হাসি দিল। ফায়াদ দেখলো সে হাসি, মন মাতানো হাসি বুঝি একেই বলে। কিন্তু এই হাসি ফায়াদকে ছুঁয়ে দিতে পারলো নাকি তার মন পর্যন্ত পৌঁছাতে পেরেছে কিছুটা। তুমি এখানে কি করো প্রতিদিন? তোমার সামনে এইচএসসি এক্সাম, বাসায় বসে পড়াশোনা করবা তা না, সেসব না করে এখানে এসে টাইম নষ্ট করো। অপরাজিতা স্বভাবসুলভ হাসি দিয়ে বলল, পড়াশোনার জন্যই তো আসি। আপনাকে না দেখলে তো আমার পড়ায় মনই বসে না। ক্লান্ত দেহ নিয়ে মাত্রই বাসায় ফিরেছে ফায়াদ। আজ অনেক রোগী ছিল, ব্যস্ত দিন ছিল। ঘরে প্রবেশ করেই সোফায় গা এলিয়ে দিল সে। কিছুটা বিশ্রাম নিয়ে নিজের রুমে যাবে। মাথা পেছনের দিকে এলিয়ে চোখ বন্ধ করে আছে সে। কিছুক্ষণ পর অনুভব করলো একটা হাত তার মাথায় বুলিয়ে যাচ্ছে। অনুভব করে মুচকি হাসল সে। চোখ না খুলেই বলল, মা। আখি বেগম দরদ মিশিয়ে বললেন, বেশি ক্লান্ত লাগছে বাবা? না মা, একটু মাথা ধরেছে। মাথা থেকে হাত সরিয়ে এবার ছেলের পাশে বসে ঠাস করে বললেন, তো বিয়ে করিস না কেন? ফায়াদ এবার চোখ খুলে সোজা হয়ে বসল। বিয়ের সাথে মাথা ব্যথার কি কানেকশন? আখি বেগম বেশ সিরিয়াসভাবে বলা শুরু করলেন, একটা বউ থাকলে এখন মাথায় হাত বুলিয়ে দিত, চা বানিয়ে দিত, মাথা টিপে দিত, মাথা ব্যথা না পালিয়ে যাইতো কই। ফায়াদ কপাল চাপড়ালো। ছেলের কপাল চাপড়ানো দেখেই তিনি ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, তুই বিয়ে কেন করিস না বলতো? ফায়াদ মায়ের হাত ধরে বললেন, যাদেরকে দেখি তাদের পছন্দ হয় না মা। জীবন সঙ্গী তো মনের মতো চাই। শুধু সারাদিন ঘরের কাজই করবে এমন কাউকে চাই না। এমন একজনকে চাই যে আমার মন যাতে বোঝে, আমাকেও যাতে খোঁজে তার প্রতিটি পদক্ষেপে। এমন কেউ থাকলে বল, আমরা প্রস্তাব দেই। আর কতদিন এরকম বিয়ে ছাড়া থাকবি? বয়স তো কম হলো না। ফায়াদ বেশ কিছুক্ষণ ভেবে বলল, আর কিছুদিন মা যাক, এবার বিয়েটা করেই ফেলবো। এরই মধ্যে ড্রয়িং রুমে প্রবেশ করলেন ফারদিন আহমেদ। আখি বেগমকে উদ্দেশ্য করে বললেন, তোমার ছেলের আর বিয়ে করা লাগবে না। কোথায় এই বয়সে নাতি নাতনিদের সাথে খেলবো? তা আর কিভাবে হবে? তাদের বাবাকেই এখনো বিয়ে দিতে পারলাম না। সঠিক সময় বিয়ে করলে 2 বাচ্চার বাপ থাকতো এখন। ফায়াদ বাবার দিকে তাকিয়ে আখি বেগমকে বললেন, মা, বাবা তো এখন মাশাল্লাহ, তুমি অনুমতি দিলে বাবাকে আরেকটা বিয়ে দিতাম না। মানে বাবার আবার ছোট বাচ্চা পছন্দ হতো কিনা। আখি বেগম চোখ রাঙানি দিতেই সে সোফার রুম থেকে কেটে পড়ল। ফারদিন আহমেদ বড় বড় চোখ করে তাকিয়ে আখি বেগমকে বললেন, কত বড় অসভ্য তোমার ছেলে। আখি বেগম চোখ ছোট ছোট করে তাকিয়ে বললেন, অসভ্যতা আমি করলে ছেলে আমার হয়ে যায়? না মানে? আখি বেগম মুখ ঝামটি মেরে বললেন, চুপ থাকো, একেবারে বাপের মতোই হয়েছে ছেলে। বলে তিনি চলে গেলেন রান্নাঘরে খাবার গরম করতে। ফারদিন আহমেদ সোফায় বসে বিড়বিড় করে বলছেন, ছেলের মা আমাকে ইনডাইরেক্টলি অসভ্য বলে গেল। তখনই রান্নাঘর থেকে আখি বেগম চেঁচিয়ে বললেন, ইনডাইরেক্টলি না, আমি তোমাকে ডাইরেক্টলি বলছি। ফায়াদ রুমে এসে নিঃশব্দে হেসে যাচ্ছে। বাবা মায়ের সাথে সে খুব ফ্রি। ছোটবেলা থেকেই বাবা মা তার সাথে খুব ফ্রেন্ডলি। এরকম বাবা মা থাকলে কোনো সন্তান হতাশায় ভুগবে না। শাসন যেরকম করে আবার বন্ধুর মতো পাশেও থাকে। জামা কাপড় নিয়ে সে গেল গোসল করতে। এখন গোসল না করলেই নয়। ঠান্ডা পানির ছোঁয়ায় ক্লান্তিটা যেন একটু একটু করে দূরে সরে যাচ্ছে। দীর্ঘ সময় নিয়ে গোসল করে বের হলো সে। চুল মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। সেই মুহূর্তে বেজে উঠল চিরপরিচিত রিংটন। সে একবার মোবাইলের দিকে তাকিয়ে আবারও চুল মোছায় মনোযোগ দিল। সে জানে ফোনের ওই পাশের ব্যক্তি আবার কল দেবে। ফ্রেশ হতে হতে আবার কল দিল। ফোন রিসিভ করলো সে। রিসিভ করতে না করতেই ওপাশ থেকে বলে উঠল,
এত দেরি করেন কেন সব সময়? আচ্ছা থাক, মাফ করে দিলাম। আসসালামু আলাইকুম। ফায়াদ বড় করে শ্বাস নিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ একটা প্রশ্ন মাথায় আসলো, তাই ফোন দেয়া। ফায়াদ বারান্দাতে তোয়ালে মেলতে মেলতে বলল, তা কোন দিন মাথায় কিছু আসে না? তোমার তো ফোন দেওয়ার বাহানা দরকার শুধু। খিলখিল করে হেসে দিল অপরাজিতা। হাসতে হাসতে বলল, তা ঠিক বলছেন। ফায়াদ বারান্দায় একটা চেয়ারে বসে শান্তভাবে বলল, প্রশ্নটা? অপরাজিতা বেশ ভাবুক হয়ে বলল, আচ্ছা, আমি আপনাকে এত জ্বালাতন করি, আপনি ওগুলো সহ্য কেন করেন? চাইলে তো বিচার দিতে পারেন আমার আব্বুর কাছে। ফায়াদ মনে মনে ভাবল, এটা কি মেয়ে নাকি অন্য কিছু? নিজের ঘরে নিজেই বাস আনার চিন্তা করে। কিন্তু মুখে বলল, দিতে বলছো? বিচার দিব ভাবছি। যেদিন দিব সেদিন তোমার বাবার থেকে জরিমানা সহ নিয়ে আসবো। আসছে জরিমানা নিতে। এরকম করলে কিন্তু আসলেই বউ পাবেন না। আগে তো মজা করে বলতাম, এখন তো বউ আমি। শেষ কথাটা একটু লাজুকভাবে বলার চেষ্টা করলো সে। আবার মিনমিন করে বলল, আপনাকে আমি ছাড়া কেউ বিয়ে করবে না, বুঝছেন? আপনি কিন্তু মোটেও অন্য কোনো মেয়ের দিকে তাকাবেন না, চোখ দিবেন না। হ্যাঁ, মিনমিন করে বলার কারণ হলো ফায়াদের রাগ। হুট করে রেগে গেলে ঝামেলা। এই লোকের রাগকে ভয় পায় সে, এই কথাটা ফায়াদ জানে। অপরাজিতার মিনমিন কথা শুনে হাসল সে। এই মেয়ে ভয় পাবে, তবুও হার মানবে না। ফায়াদ ঘড়ি দেখে অপরাজিতাকে স্বভাবসুলভ গম্ভীর স্বরে বলল, ডিনার করে পড়তে বসো। বলেই তাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। বারান্দা থেকে ঘরে আসতেই দেখলো তার মা বিছানায় বসে আছে। ফায়াদকে বলল, মেয়েটা কে? প্রতিদিন ফোন দেয়? পছন্দের মানুষ থাকলে বলিস না কেন? ফায়াদ মায়ের পাশে বসে সরাসরি বলল, মেয়েটা ছোট। কত আর ছোট হবে? ফায়াদ ফোনের দিকে তাকিয়ে বলল, আমার থেকে অনেক ছোট সে। বয়স কোনো ব্যাপার না, আমরা কথা বলবো। আরো কিছুদিন যাক আম্মু, সময় হলে আমিই বলবো। মেয়েটাকে সেটা তো বলবি। পরে, এখন চলো, ক্ষুধা লাগছে। মাকে ঠেলে চলল ডিনারের উদ্দেশ্যে। তারপর চলে গেল বেশ কিছুদিন। সময় তো আর থেমে থাকে না। ইদানিং বেশ গরম পড়েছে বাহিরে। রোদের তীব্রতা খুবই বেশি। বাহিরে গেলে মনে হয় সূর্য রাগ দেখাচ্ছে। আজ ছুটির দিন ফায়াদের। বিকেলের দিকে বসে বসে কিছু রোগীর ফাইল দেখছিল সে। হঠাৎ ফোন আসে। নাম্বারটা চেনা তার, কিন্তু এই সময় তো মেয়েটার কল দেওয়ার কথা না। ফোন রিসিভ করার পর ওপাশ থেকে অপরিচিত কণ্ঠ শুনে আবারও ফোনে তাকালো সে। নাম্বার তো ঠিকই আছে। ফায়াদ জিজ্ঞেস করলো, আপনি কে? আমি হাসপাতাল থেকে বলছি। আপনি কি ডক্টর ফাহাদ? জি, কিন্তু হসপিটাল থেকে বলছেন মানে? ফোনে মেয়েটা কই? ওর কিছু হয়েছে? মেয়েটার ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে বললাম তার গার্জিয়ানকে জানাতে। সে তো কেঁদে কেটে হয়রান, বলে মা বাবা নাকি বকা দিবে। গার্জিয়ান ছাড়া তো কাউকে এভাবে যেতে দিতে পারি না। পরে বলল আপনাকে ফোন দিতে, আপনি হাসপাতালে আসুন। অ্যাক্সিডেন্টের কথা শুনে সে অস্থির হয়ে গেল। হুট করেই যেন অস্থির লাগা শুরু করলো। সে বিচলিত হয়ে বলল, ফোনটা একটু ওকে দেন তো। সে ভয় পাচ্ছে, আপনি নাকি বকবেন। ওকে আমি থাপড়াবো, আসতেছি। বলে ফোন কেটে দিল। তাড়াহুড়ো করে বাসা থেকে বের হলো সে। আখি বেগম এভাবে তাকে বের হতে দেখে একটু টেনশনে পড়লেন। ফোন দিলেন। ফায়াদ বলল তার একটু জরুরি কাজ আছে, আসতে লেট হবে। তারপর তিনি একটু স্বস্তি বোধ করলেন। ফায়াদ ফোনে কি বলেছে তা সব শুনেছে অপরাজিতা। লাস্ট কথা শুনে তার ভয় করছে। কি দরকার ছিল বেখেয়ালে হাঁটার? ফায়াদ তাকে একবার এভাবে হাঁটতে দেখে ধমকেছিল। রাস্তায় ফোন চালাতেও নিষেধ করেছিল। হলো তো এখন মা বাবাও বকবে। ব্যথা থেকে অপরাজিতার যেন বকার চিন্তা বেশি হচ্ছে। অপরাজিতা নার্সটাকে বলল, আপু, আপনি আমার সাথে থাকেন, তাহলে উনি আর আমাকে থাপ্পড় মারতে পারবে না। নার্সটা অপরাজিতার দিকে মায়া মায়া করে তাকালো। মেয়েটা সেই কখন থেকে বকা দেবে করেই কান্না করছে। কান্না করতে করতে চোখ নাক লাল হয়ে গেছে। তবুও তার বকা খাওয়ার ভয়। ব্যথা যে পেয়েছে সেদিকে টেনশনই নেই।
ফায়াদ হন্তদন্ত হয়ে প্রবেশ করলো হাসপাতালে। কেবিনে গিয়ে দেখলো অপরাজিতা ফোপাচ্ছে। তাকে দেখতে পেয়ে অপরাজিতা নার্সটাকে খুঁজছিল। ফায়াদ দেখলো অপরাজিতা বাম হাতে প্লাস্টার করা এবং ডান হাতে কিছুটা জখম হয়ে গিয়েছে, পায়েও হয়তো ব্যথা পেয়েছে। মেয়েটাকে দেখতে খুব দুর্বল লাগছে। যাকে কিশোর বয়স থেকে চাঞ্চল্যে দেখেছে তাকে চুপচাপ দেখলে হয়তো ভালো লাগে না। সেই প্রথম দেখার পর থেকে ফায়াদের সাথে অপরাজিতার প্রায়ই কোনো না কোনোভাবে দেখা হয়ে যেত। বাবার বন্ধুর আত্মীয় হওয়ার সুবাদে বিভিন্ন অনুষ্ঠানেও দেখা হয়ে যেত। দেখা হতে হতে কিভাবে যে মেয়েটা ফায়াদকে মন দিয়ে বসলো তা তার জানা নেই। তারপর তো তার পাগলামি শুরু, যা এখনও পর্যন্ত বিদ্যমান। ফায়াদ কিছু বলে না এর জন্য, আবার সায়ও দেয় না। সে আসলে কী চায় নিজেও বোঝার চেষ্টায় আছে। ফায়াদ কিছুটা রাগ নিয়ে এগিয়ে গেল অপরাজিতার দিকে। ফায়াদকে রেগে তাকাতে দেখে অপরাজিতা চোখ বুজে মাথাটা অন্যদিকে ঘুরিয়ে তাড়াতাড়ি করে বলল, মারবেন না প্লিজ, এমনিতেই ব্যথা পাইছি, আর ফোন চালাবো না রাস্তায়, তবুও মারবেন না। ফায়াদ জানতো এমনই কিছু হয়েছে। এই মেয়ের একটা বাজে অভ্যাস হচ্ছে রাস্তায় ফোন চালানো। সে নিজেকে নিয়ন্ত্রণ করে শান্ত স্বরে বলল, অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে? শান্ত স্বর শুনে তো অপরাজিতার আরও ভয় লাগছে। অপরাজিতাকে কিছু বলতে না দেখে ধমকে উঠল ফায়াদ। এই মেয়ে, বলো না কেন? ধমক শুনে কেঁদে উঠল অপরাজিতা। বাসায়ও বকা খাবে সে। কাঁদতে কাঁদতে বলল, বকেন কেন? এমনিতেও বাসায় বকা খাবো, ব্যথা পাইছি, তার উপর সবাই বকবে আবার। ভালো নাই বাসলেন, আমার প্রতি একটু মায়া নাই লাগে আপনার। কিন্তু আমি তো ভালোবাসি। কেমন নিষ্ঠুরদের মতো এসে এই ধমকাচ্ছেন, আমার তো কষ্ট লাগে। আপনার সময় নষ্ট করেছি বলে বিরক্ত হচ্ছেন? তাহলে চলে যান। আমি বা কি করবো? আমার সব কিছুতেই আপনাকে মনে পড়ে, তাই তো ডেকে ফেলেছি। যান যান, আপনি চলে যান। লাগবে না আমার ভালোবাসা, লাগবে না আমার কারো মায়া। বলেই ফোপাচ্ছে সে। শেষ কথাটাই যেন অভিমান ছিল, ভালোবাসা না পাওয়ার অভিমান। অপরাজিতার কথা শুনে ফায়াদ আর ধমকালো না। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল অপরাজিতার পানে। তারপর নিঃশব্দে পাশে বসে মাথায় হাত বুলিয়ে আদুরেভাবে বলল, বেশি ব্যথা পেয়েছ? অপরাজিতা ফোপাতে ফোপাতে বলল, কিভাবে হয়েছে এসব? বাইক আসছিল সামনে থেকে, দেখিনি। বাইকওয়ালার চিৎকারে ছিটকে সরে গিয়ে বা হাতের উপর বাজেভাবে পড়ে গিয়েছি আমি। আর কোথাও লেগেছে? না। বাসায় বলেছ? বকা দিবে। ফায়াদ নিজেই অপরাজিতার ফোন থেকে জানিয়ে দিল তার বাবা মাকে। অপরাজিতার মা বাবা আসার আগ পর্যন্ত অপরাজিতার সাথেই রইল সে। সে নিজেও ডক্টর হওয়ার সুবাদে ডক্টরকে বলে আবার চেক করলো অপরাজিতাকে। সব কিছু বুঝে এসে অপরাজিতার পাশে বসে পড়ল। তার কিছুক্ষণ পর কেবিনে বেশ অস্থিরতা নিয়ে প্রবেশ করলো রামিসা বেগম এবং আসিফ ইসলাম। তাদের দেখে ফায়াদ একটু পেছনের দিকে সরে গেল। অপরাজিতার মা বাবা কেবিনে প্রবেশ করেই অপরাজিতাকে নিয়ে ব্যস্ত হয়ে উঠলেন। রামিসা বেগম রেগে বলছেন, রাস্তাঘাটে হাঁটার সময় চোখ কই থাকে তোর? চোখ কপালে তুলে রাখিস? কত বলি সাবধানে চলবি। আমার কথা তো ভাল লাগে না, আমাকে অশান্তি না দিলে তো চলে না। আসিফ ইসলাম ব্যথিত স্বরে বললেন, এগুলো কীভাবে হলো আম্মাজান? সাবধানে কেন চলো না? এই একদম দরদ দেখাবেন না। আপনার জন্য এই মেয়ের এত আশকারা পাচ্ছে। 3 বেলা যদি মার দিতেন তাহলে আর বাদরামি করতো না। অপরাজিতা মাথা নিচু করে কাঁদো কাঁদো হয়ে বলল, বকো কেন? ব্যথা পাইছি তো। রামিসা আরও কিছু বলতে গিয়েও পারলেন না। সন্তানকে এরকম অবস্থায় দেখে ওনার যে ভেতরটা জ্বলে যাচ্ছে। কোনো মাকে যদি ফোন দিয়ে বলা হয় তার মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, তাহলে তার অনুভূতি কেমন হতে পারে? রাগ দেখাতে গিয়ে কেঁদে দিলেন। মেয়েকে বুকে টেনে মাথায় হাত বুলিয়ে বললেন, আমার ভেতরটা পুড়ে যাচ্ছে তোকে এইভাবে দেখে। তুই একটু দেখে শুনে চললেই তো হয়। সকালে ভালোই দেখেছি, আর এখন হাতের কি অবস্থা! ইস! আসিফ ইসলাম দেখছেন সে দৃশ্য। একেই বুঝি মা বলে। শাসনও করবে আবার ভালোবাসবে। তারও ভিতরটা পুড়ছে, কিন্তু তাকে তো শক্ত থেকে সামলাতে হবে। তিনিও যদি স্ত্রীর মতো কাঁদেন তাহলে পরিস্থিতি তো হাওয়ায় ভেসে যাবে। বাবাদের যে কঠোর হতে হয়। আসিফ ইসলাম বেশ কিছুক্ষণ পরে ফায়াদকে খেয়াল করলেন। ফায়াদকে দেখেই তিনি বললেন, দেখেছো, ওকে নিয়ে ব্যস্ত হয়ে তোমার কথা ভুলেই গেছি। ফায়াদ ভদ্রতার সহিত বলল, সমস্যা নেই আঙ্কেল, আপনি একদম ব্যস্ত হবেন না। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, মেয়েটার সাথে থাকার জন্য আর আমাদের জানানোর জন্য।
ধন্যবাদ দিয়ে ছোট করবেন আঙ্কেল। তোমাকে অনেকদিন পর দেখলাম। তোমার মা বাবা কেমন আছে? জি আছে আলহামদুলিল্লাহ। আঙ্কেল আসুন বাইরে কথা বলি, আর অপরাজিতার রিপোর্ট নিয়ে কিছু কথা আছে। তারা কথা বলতে বলতে কেবিনের বাইরে চলে গেল। রামিসা বেগম সেদিকে তাকিয়ে বললেন, কি সুন্দর নম্র ভদ্র একটা ছেলে, আর ডাক্তার। ইস, এমন একটা ছেলে যদি আমার থাকতো। মায়ের কথা শুনে অপরাজিতার মনে লাড্ডু ফুটছে, কিন্তু মায়ের পরবর্তী কথা শুনে লাড্ডুগুলোতে যেন পিঁপড়া ধরে গেল। কত সুন্দর, বড় ভাইয়ের মতো তোকে এতক্ষণ আগলে রাখলো, তাই না? মায়ের দিকে চোখ বড় বড় করে তাকালো সে, প্রতিবাদ করে বলল, মা, এমন ভাই আমার লাগবে না। ভাই তাও আবার উড়ি, ইয়াক আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মাফ করো, তবা তবা। রামিসা বেগমকে অবাক হয়ে বললেন, আশ্চর্য তো, এমন করছিস কেন? উফ মা, কথা বলো না তো। তোমার আজগুবি কথা শুনে হাত ব্যথা বেড়ে গেছে আমার। সে কি? কেবিনে প্রবেশ করলো ফায়াদ। রামিসা বেগমকে উদ্দেশ্য করে বলল, আন্টি, আঙ্কেল নিজে গাড়ি দাঁড় করিয়েছে, আপনাদেরকে যেতে বলেছে। অপরাজিতা সব বলেছি আঙ্কেলকে, উনি আপনাকে সব বুঝিয়ে দিবেন। ধন্যবাদ বাবা, তুমি কত সুন্দর সামনে নিয়েছো সবকিছু। অপরাজিতা মুখ ভেঙচি কাটলো। ফায়াদ দেখলো কিন্তু কিচ্ছু বলল না। রামিসা বেগম অপরাজিতাকে ধরে নিয়ে যাচ্ছেন। গাড়িতে সবাইকে উঠিয়ে দিল ফায়াদ। সকলকে বিদায় জানিয়ে সেও রওনা দিল বাসার উদ্দেশ্যে। বিকেলে বাসা থেকে বের হয়েছিল। এখন বাজে রাতের 7টা। বাসায় পৌঁছাতে তার 9টা বাজলো, কারণ তার বাসা কিছুটা দূরেই। ক্লান্ত দেহ নিয়ে সোজা রুমে চলে গেল। আখি বেগম রুমে এসে ছেলেকে ক্লান্ত দেখে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন কিছু খেয়েছে নাকি। ফায়াদ মিথ্যা বলল, এমনিতেও তার গলা দিয়ে এখন খাবার নাববে না। বিছানায় শুয়ে থাকতে থাকতে অনেক সময় পেরিয়ে গেল। ঘুমেরা যেন বিদায় নিয়েছে আজ। দেহের সাথে মনটাও ভীষণ ক্লান্ত আজ। ভেতরটা বড্ড অস্থির হয়ে আছে। কার জন্য এই অস্থিরতা? তবে কি মেয়েটার অসুস্থতা ছুঁয়ে দিল তাকে? সে কি ব্যথিত এই অষ্টাদশীর ব্যথায়? প্রথমবারের মতো ফায়াদ নিজে থেকে কল দিল অপরাজিতাকে। রিসিভ হলো না। একবার দুইবার বেশ কয়েকবার কল দিল, কোনো রেসপন্স নেই। ঘুমাচ্ছে হয়তো, ঘুমের ঔষধ খেয়ে। সেই বলেছিল ঘুমের ঔষধ খাওয়াতে না হয় ব্যথায় ঘুমাতে পারবে না, কিন্তু মন তো মানছে না ফায়াদের। আজ মনে হচ্ছে হৃদয়টা বড্ড তৃষ্ণার্থ কারো আওয়াজ শোনার জন্য। আরও একটা রাত নির্ঘুম কেটে যাবে, সাক্ষী রয়ে যাবে অন্ধকারে এই 4 দেওয়াল। ফায়াদের কানে বাজছে, ভালো নাই বাসলেন, আসলেই কি ভালোবেসে নাসে নাকি বাসে? মনটা এতটা অবাধ্য কবে থেকে হলো? কতবার জিজ্ঞেস করেছে সে ভালোবাসে কিনা, কিন্তু মন যেন তাকে গোলক ধাঁধায় রাখতে পছন্দ করে। সরাসরি উত্তর সে দিচ্ছে না। তার শান্তিস্বরূপ ফায়াদকে আরও একটি রাত কাটাতে হচ্ছে কারো ভাবনাতে। ভোরের আলো তখন ফুটতে শুরু করেছে। আজানের পর অতিবাহিত হয়ে গেছে বেশ খানিকটা সময়। শুরু হয়ে গেছে পাখিদের কিচিরমিচির, তার সাথে শুরু হয়েছে ব্যস্ত নাগরীর ব্যস্ততা। সেই ব্যস্ততা এবং আকাশের রং বদলানো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুভব করছে একজন। নড়ে চড়ে ঘুমটা ভেঙে গেল অপরাজিতার। আর একটু নড়ে উঠতেই হাতে প্রচণ্ড ব্যথা অনুভব করলো। নিজেকে সামলে উঠে বসল সে। তার রুমের ঘড়ি দেখল সকাল 7:07। বেশি বেলা হয়নি বলে মা ডাকল না। পিছে বালিশ দিয়ে আধশোয়া হয়ে বসল। ফায়াদের কথা মনে পড়ল তার। লোকটা কাল বেশ বিচলিত ছিল তার জন্য। তখন খেয়াল না করলেও এখন তার মনে পড়ছে। সে যেন ফায়াদের চোখে তার জন্য অস্থিরতা দেখেছিল। আসলেই কি ছিল কোনো কিছু? তার দেখার ভুল নয় তো? পাশে হাতড়ে ফোনটা খুঁজল। ফোনের লক খুলতেই চমকে গেল সে। ফায়াদের মিস কল। ফায়াদ কখনো নিজে থেকে কল করেনি, সেই করতো প্রতিদিন। কাল কল করেছিল, তাও কিনা 36 বার। অপরাজিতা তাড়াতাড়ি করে কল ব্যাক করলো ফায়াদকে। ফায়াদের চোখটা নামাজের পর রেখেছিল। বেশিক্ষণ হয়নি ঘুমিয়েছে। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করছে। অপরাজিতা ফোন কানে দিয়ে কিছু বলছে না, অপেক্ষা করছে অপরজনের কিছু বলার। ফোন কানে ধরে অপরাজিতা কিছু বলছে না দেখে ফায়াদ ফোন চোখের সামনে এনে কে কল দিয়েছে দেখলো। নাম্বারটা দেখে নিশ্চিত হয়ে আবারও কানে লাগালো। কথা বলো না কেন? ঘুমো ঘুমো গম্ভীর কণ্ঠ শুনে মনের মধ্যে ঢোল পিটিয়ে উঠল অপরাজিতার। তার এখন ফায়াদের ঘুমো ঘুমো মুখটা দেখতে ইচ্ছা করছে। না জানি কত মায়া সেই চেহারায়। না, তার এখন ডাক্তার সাহেবকে দেখতেই হবে।
নাহলে তার এই দেখতে চাওয়ার রোগ আজ সারা দিনেও সারবে না। ফলে সে কোনো কাজে মন বসাতে পারবে না, ব্রেন অকাজের হয়ে যাবে। এতে পড়ায়ও মন পড়বে না, ফেল করলে ডাক্তার তাকে পাত্তাও দেবে না। দুনিয়ার সব ভাবনা যেন তার মাথায় ভিড় জমাচ্ছে এখন। অপরাজিতাকে কিছু বলতে না শুনে ফায়াদ আবার বলল, আছো? অপরাজিতা হুট করেই বলে উঠল, ভিডিও কল দিই? ফায়াদ উঠে বসেছে। অপরাজিতার কথা শুনে খানিকটা অপ্রস্তুত হলো সে, তবে কিছু একটা ভেবে সম্মতি দিল। তারপর অপরাজিতা ফোন কেটে হোয়াটসঅ্যাপে কল করলো। ততক্ষণে ফায়াদও বেডের সাথে হেলান দিয়ে বসেছে। কল রিসিভ করতে অপরাজিতা থমকে গেল। বুকের ভেতর তার যেন কিছু বেজে উঠছে ক্ষণে ক্ষণে। এলোমেলো চুল, ফুলো ফুলো চোখ, চোখে মুখে ঘুমের রেশ কিছুটা এখনও রয়ে গেছে। দেখতে খুবই মায়াবী লাগছে। মেয়েদের না হয় মায়াবতী বলে, কিন্তু ছেলেদের কি বলে? ফায়াদ দেখলো অপরাজিতার দৃষ্টি। সে গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলো, হাতের কি অবস্থা? ধ্যান ভাঙলো অপরাজিতার। নিজেকে সামলে বলল, এই আর কি, আগের মতোই। ঠিক মতো ওষুধগুলো নিবে। সে তো ফায়াদকে দেখতে ব্যস্ত। ফায়াদও প্রহর গুনল সে ব্যস্ততার। অপরাজিতা কিছু মনে পড়াই বলে উঠল, কাল এতবার ফোন দিয়েছিলেন যে আপনি আপনি তো আমাকে কখনো ফোন দেন না। ওই আর কি, খোঁজ নেওয়ার জন্য। একটা কথা বলি? বলো। অপরাজিতা ভীষণ অনুভূতি নিয়ে বলল, আপনাকে না ভীষণ ভীষণ আদুরে লাগছে এই মুহূর্তে। চোখ মুখ বাকিটা বলার আগেই ফোন কেটে দিল ফায়াদ। ফোন রেখে বিড়বিড় করে বলল, ফাজিল মেয়ে কোথাকার। ফায়াদ ফোন কেটে দেওয়ায় অপরাজিতা ফিক করে হেসে দিল। সে জানতো এমন কিছুই হবে। ফায়াদ ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসল। সেখানে তার বাবা আগে থেকেই বসা ছিল। তিনি ম্যাগাজিন পড়ছেন। ছেলেকে এক নজর দেখে আবারও ম্যাগাজিনে মনোযোগ দিলেন। ফায়াদ তার মাকে গলা বাড়িয়ে বলল, মা, এক কাপ চা দিও। ফারদিন আহমেদ ম্যাগাজিনের পাতা উল্টাতে উল্টাতে ঠ্যাস মেরে বললেন, কতদিন আর অন্যের বউয়ের হাতে চা খাবে? ফায়াদ হামি দিতে দিতে বলল, ওটা আমার বাবার বউ। ফারদিন আহমেদ জোর দিয়ে বললেন, আর তোমার বাবা আমি। ফায়াদ অবাক হওয়ার ভান করে বলল, সত্যি? বলেই সে রান্নাঘরে মায়ের কাছে চলে গেল। এদিকে রেখে গেল অবাক ফারদিন আহমেদকে। নিজের বাবাকেও ছাড় দেবে না এই ছেলে। নিজেকে নিজেই প্রশ্ন করলেন, এটা আমারই ছেলে তো? পরক্ষণেই আবার নিজেকেই যেন শাসালেন। আরে ধুর, আমারই তো। আশ্চর্য, এই ছেলে আমার মাথাটা ঘেঁটে দিচ্ছে। ফায়াদ তার মায়ের কাছে গিয়ে বলল, মা, তোমার জামাই আমাকে জ্বালাচ্ছে। আখি বেগম চোখ রাঙানি দিয়ে বললেন, ফায়াদ। ফায়াদ এক হাতে কানে ধরে বলল, সরি, বাবা জ্বালাচ্ছে। হেসে দিলেন আখি বেগম। হাসতে গিয়ে চোখের কোণ ভিজে উঠল। তার ঘরটা আরও হাসিতে মেতে থাকতো আগে। ফায়াদ তাদের সাথে এত সুন্দর করে মেশে যে একাকিত্বের কোনো ফাঁক ফোকর থাকে না। কিন্তু মায়ের মনটা ভীষণ আনচান করে আজকাল। অজান্তেই কেঁদে ওঠে ভেতরটা। তার তো আরও একজন আছে। সে কি মায়ের বুকে ফিরে আসবে না? ফায়াদকে চা দিলেন। অপরাজিতা ফ্রেশ হয়ে তার খাটেই আবার শুয়ে পড়েছে। ভীষণ আলসেমি লাগছে তার উঠতে। অনেকক্ষণ শুয়েছিল সে। রামিসা বেগম আসলেন মেয়েকে চেক করতে। এসে তাকে এভাবে শুয়ে থাকতে দেখে তাড়া দিয়ে বললেন, উঠেছিস? তাড়াতাড়ি চল, খাবার খাবি, আমার আজকে অনেক কাজ। উফ আম্মু, আমি অসুস্থ আর তুমি আমার পাত্তাই দিচ্ছ না। রামিসা এবার চোখ রাঙানি দিয়ে বললেন, তোকে যে এখনো মারিনি এটাই তোর ভালো ভাগ্য। তাড়াতাড়ি খেতে যা, ডান হাত তো আর কিছু হয়নি। আর না হয় তোর বাবা আছে, গিয়ে বল খাইয়ে দেবে। তারপর পড়তে বসবি। কয়েকদিন পর পরীক্ষা, আর উনি হাত ভেঙে বসে আছে। তাও ভাগ্য ভালো ডান হাত ভাঙেনি। অপরাজিতা মুখ ফুলিয়ে খেতে গেল। আর রামিসা বেগম অপরাজিতার রুম গোছাতে ব্যস্ত হলেন। অপরাজিতার রুম সচরাচর অপরাজিতাই গোছায়। এখন তো এক হাত দিয়ে গোছাতে পারবে না, আবার যদি ব্যথা পায়। ব্ল্যাক কফি চেয়েছিলাম। ব্ল্যাক কফিতে চিনি কে খায়? সরি স্যার, আসলে আপনার অ্যাসিস্ট্যান্ট। মাথায় হাত দিয়ে বলল, বুঝতে পেরেছি, তুমি যাও। কফিটা বেশি নিয়ে ফেলে দিল।
তার অ্যাসিস্ট্যান্টের মতে তেতো কফি খেলে সেও তেতো হয়ে যাবে, অথচ সে জানে না তার জীবনটাই তেতো হয়ে আছে। এই জীবনে মিষ্টতা কি আসবে কখনো? তার অফিসের কেবিনে 4টা গিটার রাখা আছে, গান তার প্যাশন। আপনজনের থেকে এতটা দূরে থেকে এইটাই যেন তার সঙ্গী হয়ে উঠেছে। এই অবেলায় গিটার হাতে নিল সে এখন। অস্থির লাগছে তার, বুকের ভেতর এক অসহনীয় ব্যথা। চেয়ারে বসে টেবিলে পায়ের ওপর পা তুলে আয়েসি ভঙ্গিতে বসে ছাদের দিকে মুখ করে চোখ বন্ধ করে সুর তুলল গিটারে। সেই সুর শুনল সব কর্মচারীরা। এই সুরে রয়েছে ব্যথা, ভালোবাসার অভিযোগ, ব্যর্থতা, অভিমান। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। কেবিনের বাহিরে প্রত্যেকটি মানুষের হৃদয় ভার হয়ে গেছে। হয়তো কেবিনের ভেতরের মানুষটির চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে মূল্যবান অশ্রুকণা। কেবিনের বাহিরে দাঁড়িয়ে কান্না করছে নীতি। এসেছিল স্যারকে কিছু ফাইল দিতে, কিন্তু গিটারের সুরে বুঝেছে স্যারের মন খারাপ। এখন সে আর ভেতরে যাবে না। তার অনেক কান্না আসছে। কোথাও গিয়ে কান্না করা দরকার। এই লোকটা নিজের অজান্তেই তাকে কাঁদায়। পার হয়ে গেল বেশ কিছুদিন। এই কয়েকটি দিন অসহ্য গরমে কেটেছে। আজ একটু আকাশের রূপ বদল দেখা দিচ্ছে। বিকেল থেকেই গুমোট রূপ ধরে আছে। বৃষ্টি বৃষ্টি ভাব থাকলেও বৃষ্টিটা এখনও নেমে আসেনি। ঘড়িতে 8টা বেজে 35 মিনিট। মা বেশ কয়েকবার ফোন করেছে, ফোন ধরেনি ফায়াদ। আজ অনেক দিন পর গাড়ি নিয়ে বের হয়েছে কিছুটা সময় নিজের মতো কাটানোর জন্য। ডাক্তার হওয়ার সুবাদে নিজের জন্য সময় খুব কমই থাকে। সে ইচ্ছে করেই নিজেকে ব্যস্ত রাখে বলা যায়। শহর থেকে বেশ খানিকটা দূরে আছে সে বর্তমানে। আপাতত একটা টঙের দোকানে বসে আছে। দোকানে তেমন মানুষ নেই। প্যান্টের পকেট থেকে ফোন বের করলো ফায়াদ। বেশ কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থেকে কল করলো বিদেশি নাম্বারটিতে। রিং হচ্ছে, একসময় রিসিভও হলো। কিছু বলছে না সে। কেমন আছিস ফারাজ? অপর পাশে চুপ রইল। ফায়াদ অপেক্ষা করলো উত্তরের। বেশ খানিকটা সময় পর উত্তর এলো, আছি ভালো। দেশে আসবি না? কার জন্য? কেউ নেই দেশে, মা বাবা আমি। মা বাবা তোকে দেখলেই আমাকে দেখা হয়ে যাবে, তাই আমি আর তুই একই তো। তোর আমাদের কথা মনে পড়ে না? পরে তো ভীষণ মনে পড়ে, সাথে তাকেও। দেশে গেলে তাকে অনুভব করতে পারবো, কিন্তু ছুতে পারবো না। যেখানে তাকাবো শুধু তার স্মৃতি, কিন্তু সে নেই, আমার সে নেই। দূরে থেকে যদি ভালো থাকা যায়, খারাপ কি? ফায়াদ বেশ শান্ত স্বরে জিজ্ঞেস করলো, ভালো আছিস তবে? ফারাজ বলতে গিয়েও বলতে পারল না। আশ্চর্য, সামান্য একটা প্রশ্নের উত্তর সে দিতে পারছে না। কষ্টটা বুকে দানা বাঁধছে। ফায়াদ ফোনটা কেটে দিল। সে জানে ফারাজ এইটার উত্তর দিতে পারবে না। প্রশ্নটা মোটেও সামান্য ছিল না। ফায়াদ মাকে ফোন দিল। ফোন দিয়ে জানালো টেনশন না করতে, সে আসছে বাসায়। গাড়ি পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বেশ খানিকটা ভিজে গিয়েছে সে। গাড়ি স্টার্ট দিল সে। বাহিরে ঝুম বৃষ্টির শব্দ, মাতাল করা ঠান্ডা হাওয়া বইছে। গাড়ি চালানোর সময় অপরাজিতার কল এলো। ফোন লাউডস্পিকারে দিয়ে গাড়ি চালানোতে মনোযোগ দিল সে। ফোন ধরতেই অভিযোগ করে উঠল অপরাজিতা, আপনার ফোন ব্যস্ত ছিল কেন? ফারাজের সাথে কথা বলার সময় কল দিয়েছিল অপরাজিতা। ব্যস্ত পাওয়ায় তার এই অভিযোগ। জরুরি কল ছিল। অপরাজিতা বিশ্বাস করলো সে ফায়াদকে খুব বিশ্বাস করে। কেন করে তার জানা নেই। আপনি বাইরে বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছি, কোথায় যাচ্ছেন? গাড়ি চালাতে চালাতেই তার সেই গম্ভীর আওয়াজে বলল, বাইরে গাড়ি চালাচ্ছি, বাসায় যাচ্ছি। কতদিন সামনে থেকে দেখি না আমি আপনাকে। আপনাকে না আমার ভীষণ মনে পড়ে। আপনার আমাকে কেন মনে পড়ে না? মেয়েটার কথায় অভিমান ছিল। নিঃশব্দে হাসলো ফায়াদ। অপরাজিতার অ্যাক্সিডেন্টের পর থেকে তাকে বাসা থেকে বের হতে দেওয়া হয় না বিনা প্রয়োজনে। আর প্রয়োজন থাকলেও সাথে কেউ না কেউ থাকে, যার কারণে ফায়াদকে তার দেখা হয়ে ওঠে না। কিছুদিন পর এইচএসসি হওয়ার কারণে বাসায় বসেই পড়ছে। আর টিউটর তো আছেই। আমাকে দেখে কি করবা? পরও গিয়ে কাজে লাগবে। আর
পড়া, মাথার ভিতর তো আপনি ঢুকে বসে আছেন। রুই মাছের বৈজ্ঞানিক নাম পড়তে গিয়ে লাবেও রোহিতা এর জায়গায় লাবেও ফায়াত পড়ে ফেলি আমি। বলেন এবার কি অবস্থা? ফায়াদ অবাক হওয়ার ভান ধরে বলল। কি সাংঘাতিক ব্যাপার! ফায়াদের কথা শুনে অপরাজিতা নিজের মুখে নিজেই চড় মারল। বিড়বিড় করতে গিয়ে জোরে বলে ফেলেছে, এখন এই লোক যদি তাকে এটা নিয়ে খোঁটা দেয়। দেখুন, আপনি কিছু শুনেননি? কিন্তু আমি তো শুনেছি। পরক্ষণেই অপরাজিতা আবার বলে উঠল, আচ্ছা শুনছেন, ভালো করছেন, তবু তো ভালোবাসেন না। আবারও এক নীরব অভিমান দেখালো মেয়েটা। ফায়াদ শুনল সে অভিমান। মনের খুব গোপনে হয়তো লিখেও রেখেছে অভিমানের কারণগুলো। কোনো একদিন হয়তো খুব যত্ন করে অভিমানিনীর অভিমান ভাঙাবে। অপরাজিতা বিভিন্ন কথা বলছে, কথার এক ফাঁকে ফায়াদ বাধা দিল অপরাজিতাকে। অপরাজিতা, বারান্দায় এসো। বাইরে তো বৃষ্টি। আসো। অপরাজিতা আসলো বারান্দায়। ফায়াদ খুব স্বাভাবিকভাবে বলল, তাকাও, গাড়ির দিকে তাকাও। অপরাজিতা নিচে তাকাতেই ফায়াদ গাড়ির গ্লাসটা নামিয়ে দিল। এক মুহূর্তের জন্য থমকে গেল অপরাজিতা। দেখতে পেল তার প্রণয় পুরুষকে, তার ডাক্তার সাহেবকে। ফায়াদকে এই মুহূর্তে সে আশা করেনি। ফায়াদ এখানে আসবে এটা তার ধারণার বাহিরে ছিল। বৃষ্টির ঝুম ছন্দে তার মনের মধ্যেও ছন্দ বেজে উঠেছে। মানুষটা তার জন্য এসেছে, তার আবদার পূরণ করতে এখানে আসা। তবে কি মানুষটা তাকে ভালোবাসে? তার জন্যই এসেছে তো। সে যেন কথা বলতে ভুলে গেল। তার মনের ইচ্ছা যে এভাবে পূরণ হবে সে ভাবেনি। বৃষ্টির ছোট্ট এবং ঠান্ডা হাওয়া এবং সাথে মনের এই পাগল করা অনুভূতি সব মিলিয়ে অপরাজিতা যেন জমে গেল। সে থেমে থেমে বলল, আপনি এখানে? অপরাজিতা যখন বলেছিল যে তার ফায়াদকে ভীষণ মনে পড়ে, তখনই ফায়াদ গাড়ি ঘুরিয়ে নিয়েছিল অপরাজিতার বাসার রাস্তায়। কেন করেছে এত কিছু ভাবেনি সে। মন বলেছে যাও, তাই সেও এগিয়ে গিয়েছে সেই পথে। এতক্ষণ সে অপরাজিতাদের বাড়ির পথেই চলেছিল। অপরাজিতার মন খারাপ যেন তার আর সহ্য হচ্ছিল না। মন যেন বলছিল মেয়েটার ছোট্ট মনটা কষ্ট না পাক, দিলাম না হয় একটু দেখা। এইটাই কি শুধু কারণ, নাকি তার অবচেতন মন চাচ্ছিল মেয়েটার একটু দেখা পেতে? কেউ একজন নাকি রুই মাছের বৈজ্ঞানিক নাম পড়তে পারছে না, তাই সে যাতে নামটা তাড়াতাড়ি শিখতে পারে এই জন্য এই ব্যবস্থা। অপরাজিতা লজ্জা পেল। লজ্জায় মাথা নিচু করে আর চোখে দেখছে ফায়াদকে। ফায়াদ আড়ালে হাসল। দুজনেই চুপচাপ আছে ফোন কানে দিয়ে, একে অপরকে দেখছে। হঠাৎ অপরাজিতা দাঁড়িয়ে গেল, ফায়াদকে বলল, একটু ওয়েট করুন বলে সে রুমে গেল। রুমের দরজা আটকে সাউন্ড বক্স ছাড়ল। তার রুমের দরজা আটকালে বাইরে আওয়াজ যায় না। আবার ফিরে আসলো বারান্দায়। মিউজিকের শব্দ শুনে ফায়াদ বলল, এখন গান। শেষ করার আগেই অপরাজিতা ফোনটা ঠোঁটের কাছে এনে ফিসফিস করে বলল, ফিল ইট। অপরাজিতার বলার ধরনে সে আর প্রতিবাদ করতে পারল না। অন্য কিছু ছিল সে কথায়। অপরাজিতার কথায় মেনে নিল। মাঝে মধ্যে কিছু কথা মেনে নিতে ক্ষতি নেই। দারুণ এক অনুভূতি খেলা করছে মনে, যেন সে নিজেকে ডুবাতে চাচ্ছে কারো মায়ায়। বেজে ওঠে ইংরাজিতে কিছু মন ভোলানো শব্দের মেলা। গানটা শুরু হতেই চোখ দুটো বন্ধ করে ফেলল অপরাজিতা। বৃষ্টির ছোট্ট সাথে সেই রিমঝিম মধুর শব্দ। পছন্দের গান আর আছে ফোনের অপর পাশে ভালোবাসার মানুষ। প্রকৃতি যেন ভালোবাসে পরিপূর্ণ। ফায়াদ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে অপরাজিতার পানে। এতটা মুগ্ধতা কি মেয়েটার মধ্যে আগেই ছিল, নাকি আজ প্রথম মেয়েটাকে এতটা মুগ্ধতা নিয়ে দেখছে বলে এত মুগ্ধ হচ্ছে সে? বৃষ্টির ছাড় ছুঁয়ে যাচ্ছে মেয়েটাকে। মুখমণ্ডলে ছোট ছোট বৃষ্টির কণা, তা যেন সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই মায়াবী ফুলের মতো চেহারার। ফায়াদ অনুভব করল তার এত বছরের জীবনে এতটা মুগ্ধতা নিয়ে সে কাউকে দেখেনি। কানে বাজছে, হ্যাঁ মেয়েটা তো বাচ্চাই ছিল, তার তুলনায় এখনও খুব ছোট। তবে তার ভালোবাসায় পরিমাপটা বিশাল, যা একটু একটু করে কাবু করছে ফায়াদকে। হয়তোবা গোপনে গোপনে কাবু করেও ফেলেছে। অপরাজিতা বন্ধ চোখের পাতা খুলল। দৃষ্টিতে আটকালো ফায়াদের দৃষ্টি। চোখ সরালো না। দৃষ্টিতে দৃষ্টি আটকে থাকুক অনন্তকাল। সময়টা এখানেই থমকে থাকলে মন্দ হয় না। অপরাজিতা গানের সাথে ফিসফিস করে বলল,
ডার্লিং, ইউ লুক পারফেক্ট টুনাইট। ফায়াদের কি হলো তার জানা নেই, তবে প্রথমবারের মতো কিছুটা অনুভূতি সেও ব্যক্ত করেই ফেলল। অপরাজিতার মতো সেও তার সম্মোহিনী গম্ভীর কণ্ঠে ফিসফিস করে বলল। ইউটিউব। ভীষণভাবে কেঁপে উঠল অপরাজিতা। ফায়াদের এই ফিসফিসানো আবেগ মিশ্রিত উত্তর সে আশা করেনি। সবসময় অনুভূতি সে একাই ব্যক্ত করেছে। ফায়াদ তাকে বাধা না দিলেও সাড়া দেয়নি কখনো। প্রথমবার সে সাড়া দিল অপরাজিতার অনুভূতিতে। আপনি আমাকে আজ আর কথা নয়, ঘরে যাও, ভিজে গিয়েছো বেশ, চেঞ্জ করে পড়তে বসো। মাথার মধ্যে আমাকে ঘোরালে চলবে না, পড়াশোনার গাফিলতি একদম আমার পছন্দ না। বলেই ফোন কেটে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল সে। ঠান্ডা আওয়াজে শাসিয়ে গেল মনে হচ্ছে। অপরাজিতা তার যাওয়ার পানে তাকিয়ে রইল। বড্ড খুশি খুশি লাগছে তার। ফায়াদের শেষ কথাটাই লজ্জাও পেয়েছে খানিকটা। গাফিলতি সে করবে না, তার ডাক্তার সাহেবের পছন্দ নয়। মুচকি মুচকি হেসে রুমে চলে গেল সে। ফায়াদের বাসায় পৌঁছাতে রাতের প্রায় 12টা বেজে গিয়েছে। বাড়িতে প্রবেশ করতেই দেখল মা বাবা দুজনেই বসে আছে তার জন্য। তাকে দেখেই আখি বেগম এগিয়ে এলেন। কি রে বাবা, সেই কখন বললি আসছিস, এত দেরি কেন? ফায়াদ মায়ের মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। ইস, এমন মমতাময়ী আর কেউ আছে? সে মুচকি হেসেই নিচু হয়ে মাকে জড়িয়ে ধরল। রাস্তায় আটকে গিয়েছিলাম মা। ফোন করে বলবি তো, টেনশন হয় তো। এখন গিয়ে ফ্রেশ হ, খাবার দিচ্ছি আমি। বলেই ব্যস্ত পায়ে রান্নাঘরে গেলেন তিনি। এতক্ষণ পর মুখ খুললেন ফারদিন আহমেদ। মাকে এইভাবে এত টেনশনে রাখো কেন তোমরা? হুটহাট না বলে এইভাবে আর যাবে না। বাবা, তোমরা কেন বলেছে বুঝতে পেরেছ ফারাদ? সে বলল। ফারাজ ভালো নেই বাবা। ফারদিন আহমেদ দীর্ঘশ্বাস ফেলে বললেন। একাকিত্ব কখনো মানুষকে ভালো রাখে না। ফায়াদ আর কিছু বলল না। এই বিষয়ে কেউ তেমন বেশিক্ষণ কথা বলতে পারে না। তার আগে হৃদয় ভার হয়ে ওঠে। কষ্টটা যে বিশাল। সময় বহমান, এর থেমে থাকার নিয়ম নেই। দেখতে দেখতে কতগুলো দিন চলে গেল। কাল থেকে এইচএসসি এক্সাম শুরু। অপরাজিতা আজ এসেছে ফায়াদের চেম্বারে। তার হাত এখন ভালো আছে। ভারী জিনিস তুলতে একটু সমস্যা হয়, তাছাড়া সে আলহামদুলিল্লাহ ভালো আছে। প্রত্যেকবার অপরাজিতা ভিজিট নিয়ে দেখা করে, কিন্তু এবার তাকে পিয়ন ভিজিট ছাড়াই যেতে দিল। চেম্বারে প্রবেশ করে দেখে একজন মেয়ে এবং তার মা বসে আছে। ফায়াদ তাদের পরামর্শ দিচ্ছে। অপরাজিতাকে এক পলক দেখে ফায়াদ সোফা দেখে জিজ্ঞেস করলো, একটু বসতে পারবে? অপরাজিতা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। সে সোফায় বসলো। তারপর আরও দুজন রোগী দেখে দম নিল ফায়াদ। এখন সে 20 মিনিটের ব্রেক নেবে। উঠে অপরাজিতার পাশে গিয়ে বসল। সময় নিয়ে অপরাজিতাকে একবার পরখ করলো সে। মুখটা শুকিয়ে গেছে। খাওয়া দাওয়া করো না? করি তো। এমনিতে মেয়েটা প্রচুর কথা বলে, আজ শান্তভাবে বসে আছে। মাথার মধ্যে টেনশন ঘুরলে চঞ্চলতা দেখবেই বা কী করে। ফায়াদ ব্যাপারটা বুঝতে পেরে আড়ালে মুচকি হাসলো। কাল তো এক্সাম, প্রিপারেশন কেমন? এবার অপরাজিতা টেনশনে হাঁসফাঁস করছে। বলল, সব পড়েছি, তবুও ভয় হচ্ছে, মনে হচ্ছে কিচ্ছু পারবো না আমি। আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে টেনশনে। ফায়াদ নরম দৃষ্টিতে তাকালো। মেয়েটা আসলে খুব চাপে আছে। সে অপরাজিতার মাথায় হাত বুলিয়ে নরম সুরে বলল, সব ভালো হবে ইনশাল্লাহ, ভালোভাবে পরীক্ষা দিবা। ফায়াদ উঠে গেল। তার টেবিলের থেকে একটা বড় শপিং ব্যাগ নিয়ে ফিরে এলো। ব্যাগটা অপরাজিতার দিকে এগিয়ে দিল। অপরাজিতা প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো। ফায়াদ অপরাজিতাকে ইশারায় ব্যাগটা নিতে বলল। ব্যাগটা হাতে নিয়ে সে তাকিয়ে আছে ফায়াদের দিকে। মোট কথা সে জানতে চাচ্ছে এটা কেন। ফায়াদ বুঝতে পেরে বলল, কালকে তো পরীক্ষা, তাই বেস্ট উইশ হিসেবে সামান্য গিফট। গিফট পেয়ে খুশি হয়ে গেল অপরাজিতা। গিফট পেলে যে কেউই খুশি হয়, ছোট কিছু হোক আর বড় কিছু। গিফট শব্দ শুনেই মুখে হাসি ফোটে, হোক না সেটা সামান্য একটা জিনিস। এই মুহূর্তে অপরাজিতার হাসি দেখে ফায়াদের মনটা জুড়িয়ে গেল। অপরাজিতা খুশি হয়ে বলল, থ্যাংক ইউ, তবে আপনাকে এক্সামের আগে দেখতে পারলে আমার জন্য সেটা সবচেয়ে বড় বেস্ট উইশ হতো, কিন্তু আব্বুর সাথে যাব, তাই এটা তো সম্ভব না।
হাসি হাসি মুখেই বলেছে সে, কিন্তু সে যে তার আক্ষেপ প্রকাশ করছে তা বুঝতে দেরি হলো না ফায়াদের। অপরাজিতার গিফট পেয়ে মনটা হালকা হয়ে এলো। সে ফায়াদের সাথে তার বিভিন্ন কথা শুরু করলো। ফায়াদ আজ থামাচ্ছে না। যতটুকু সময় ফ্রি আছে ততটুকু সময় একজন মনোযোগী শ্রোতা হয়েই না হয় পার করলো। তো চিনি বাড়িয়ে জীবনের মিষ্টিতা আসবে না নীতি। সরি স্যার। ফারাজ চেয়ার থেকে দাঁড়িয়ে তার কেবিনের দরজাটা খুলে বাইরের রাস্তা দেখিয়ে দিতে দিতে মিষ্টি এক হাসি দিয়ে নীতিকে বলল, সরি শুনবো না, এখন আমাকে একটা পারফেক্ট কফি বানিয়ে এনে দিন, কুইক। নীতি চোরা হেসে বেরিয়ে গেল কফি বানানোর উদ্দেশ্যে। কয়েক কদম এগোতেই পিছু ডাকলো ফারাজ। নীতি। নীতি পিছু ফিরতেই ফারাজ বলল, ব্ল্যাক কফি লাগবে না, আপনার মতো করে বানিয়ে আনুন, তবে চিনি 1 চামচের বেশি নয়, বেশি মিষ্টি একসাথে বিষের মতো লাগে। বলেই ফারাজ কেবিনের ভেতর চলে গেল। নীতি শুনল তার কথা। কফি বানাতে বানাতেই ভাবল, মানুষটা অদ্ভুত। কিসের তার এত কষ্ট, কিসের একাকিত্ব। অপরাজিতা ফায়াদের কাছ থেকে বাসায় ফিরতেই মায়ের সম্মুখে পড়ল। রামিসা বেগম তীক্ষ্ণ চোখে পরখ করছেন তাকে। মায়ের এমন দৃষ্টি দেখে ভড়কে গেল অপরাজিতা। রামিসা জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলি? অপরাজিতা নিজেকে শান্ত রেখে বলল, ফ্রেন্ডদের কাছে গিয়েছিলাম। হাতে কি? অপরাজিতা এবার ঢোক গিলে ব্যাগটা শক্ত করে ধরে বলল, কিছু না আম্মু, ফ্রেন্ডরা দিল। শুধু তোকে? শুধু আমাকে দিবে কেন, সবাইকে দিয়েছে। আচ্ছা যা রুমে, কাল পরীক্ষা, পড়তে বস। বলেই রুমে চলে গেল। রামিসা মেয়ের যাওয়ার পানে তাকিয়েছিলেন বেশ কিছুক্ষণ। অপরাজিতা রুমে এসে স্বস্তির নিঃশ্বাস নিল। দরজা আটকে ব্যাগটা খুলল সে। খুলে একটা সুন্দর ঘড়ি পেল, কালো রঙের। কিছু চকলেটও পেল, অনেকগুলো চিরকুট পেল সে, সাথে একটা মোটামুটি বড় বাক্সটা তালা দেওয়া, কিন্তু চাবি নেই। পুরো ব্যাগ তন্ন করে চাবি খুঁজল সে, পেল না। বাক্সটা উল্টে পাল্টে দেখতে গিয়ে দেখল বাক্সের গায়ে কাগজ আটকে লেখা, চাবি আমার কাছে, A+ পেলে পাবে চাবি। লেখাটা দেখে অপরাজিতার মাথায় হাত দিয়ে বসে আছে। এই ডাক্তার তাকে শাস্তি দেবে না, পড়তে বাধ্য করেই ছাড়বে। তাকে কিভাবে বাধ্য করা যাবে ধরে ফেলেছে। নিজের সাথে বকবক করতে করতে তার নজর গেল চিরকুটের দিকে। খুশি হয়ে প্রথম চিরকুটটা খুলল। তাতে লেখা, প্রেমপত্র পড়ার আশা ছেড়ে দাও আপাতত, পরীক্ষার পড়া পড়ো। লেখাটা পড়ে তার মুখটা হাঁ হয়ে গেল। কোথায় চিরকুট পড়ে একটু লাড্ডু ফুটবে মনে, তা না, চিরকুট পড়ে তার মনে হচ্ছে সামনে রাখা লাড্ডুকেও ছিনিয়ে নিয়ে গিয়েছে। একে একে সবগুলো চিরকুট খুলল। সবগুলোতে একই লেখা যে পড়তে বসো। লাস্ট চিরকুটটা খুলল, তাতে লেখা, উইশ ইউ আ ভেরি গুড লাক। পড়েই হেসে দিল সে। বিড়বিড় করে বলল, হ্যাঁ বসছি পড়তে। আর কত বলবেন নিরামিষ ডক্টর? এই ফাইলটা কমপ্লিট করে আমার ডেস্কে দিয়ে যাবেন আগামী সকালে। আর কাল যে মিটিং অ্যারেঞ্জ হওয়ার কথা ছিল তার কি খবর? উত্তরের জন্য নীতির দিকে তাকিয়ে আছে ফারাজ, কিন্তু নীতি অন্যমনস্ক। ফারাজ নীতির দৃষ্টি অনুসরণ করে দেখল নীতির দৃষ্টি তার গিটারের দিকে। ফারাজ ডাকল, মিস নীতি। সাড়া না পাওয়ায় এবার জোরেই ডাক দিল। হুড়মুড়িয়ে উঠল নীতি, তাড়াহুড়ো করে বলল, জি জি স্যার। ফারাজ তার তাড়াহুড়ো দেখে শান্ত করার ভঙ্গিতে বলল, রিল্যাক্স। নীতি লজ্জিত বোধ করল। সে আসলে একটা ভাবনায় ছিল। ফারাজ উঠে গিটারের কাছে গিয়ে একটা গিটার হাতে নিল। তারপর নীতির দিকে এসে বলল, গিটারে কি দেখছিলেন? আসলে আমতা করছে সে। ফারাজ তাকে অভয় দিয়ে বলল, ভয় পাবেন না, বলুন। নীতি চুলগুলো কানের পিছে গুজে বোকা বোকা হেসে বলল, আসলে যেটা বলবো ওটা খুবই লেম। এবং কি সেটা? অনেকদিন ধরেই ভাবছিলাম একটা গিটার কিনবো, কিন্তু আমি তো বাজাতে পারি না। আমার জাস্ট এমনি ট্রাই করার ইচ্ছে, এরপর তো ছুঁয়েও দেখা হবে না। তাই মাথায় আসলো আমি একটা গিটার বানাবো, কয়েকটা তার বেঁধে দিলে তো হবে, তাই না? ওইটাই দেখছিলাম।
ফারাজ কতক্ষণ নীতির দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছিল যে নীতি যা বলেছে ভেবে বলেছে তো। সে নীতিকে কিছু বলতে যাবে তার আগেই নীতি উল্টো ঘুরে দিল দৌড়। ফারাজ যেন এবার আহামুখ বনে গেল। সে ভেবে পায় না এই মেয়েটা মাঝে মধ্যে এত অদ্ভুত জিনিস ভাবে কিভাবে। নিজের হাতের গিটারের দিকে চোখ পড়তেই হেসে দিল সে। সারা রাত যেন ঘুমই হয়নি অপরাজিতার। টেনশনে মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। সকাল থেকে বারবার বই ধরলেই মনে হচ্ছে কিচ্ছু পারে না, অথচ সে সব পড়েছে। মাকে এ কথা বলতেই মা দিল এক ঝাড়ি। বলে কি না এক্সামের আগে ফালতু কথা বলতে না। বাবাকে বলতেই বাবা বলে এসব কিচ্ছু না, তুমি রিল্যাক্স করো। রিল্যাক্সটাই তো আসছে না। তার ওপর আরেকটা সমস্যা হচ্ছে দুনিয়ার যত পাপ করেছে সব তার আজকেই মনে আসছে। মনে হচ্ছে ওগুলো শাস্তি এই পরীক্ষায় পাবে না তো। বই হাতে ধরলেই যেন লাগে এগুলো সে পড়েনি, আবার বই হাতে না নিলে লাগে সে সময় নষ্ট করছে। আবার কিছু টপিক আছে যেগুলো পড়তে গেলে পারে মনে হয়, কিন্তু বই বন্ধ করলে মনে হয় আসে না। সব মিলিয়ে মাথাটা জগা খিচুড়ি হয়ে আছে। অবশেষে বাবার সাথে পরীক্ষার কেন্দ্রে আসলো সে। শিক্ষার্থীদের ভিড় বাহিরে, সবার মুখেই চিন্তার ছাপ। অপরাজিতা আশেপাশে তাকাচ্ছে, কাউকে দেখতে চাওয়ার বৃথা আশা। আজ দেখতে পাবে না জেনেই গতকাল গিয়েছিল সে। তবুও অবচেতন মন যেন সব কিছুতেই তাকেই পাশে চায়। আসিফ ইসলাম মেয়েকে বারবার অভয় দিচ্ছে, উপদেশ দিচ্ছে। অপরাজিতা মনোযোগ দিয়ে শুনছে বাবার কথা। সকল শিক্ষার্থীদের ভেতরে ঢোকার কথা বলা হয়েছে। অপরাজিতা ভেতরে ঢোকার আগে বাবাকে জড়িয়ে ধরে বলল, আবু দোয়া করো যাতে আমি সব খবর পাই। মেয়ের মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে বললেন, ফি আমানিল্লাহ। বাবাকে ছেড়ে দাঁড়াতেই অপরাজিতার চোখে পড়ল বাবার পেছনে কিছুটা দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার পানে। সে তাকাতেই দূরে দাঁড়ানো ব্যক্তিটি হাসি মুখে থামস আপ দেখিয়ে উইশ করল। ছওড়া হাসি ফুটল অপরাজিতার মুখে। সামনে বাবা আর তার একটু দূরে প্রিয় মানুষ। পরীক্ষা ভালো না হয়ে যাবে কোথায়। খুশিতে অপরাজিতা বাবাকে আবারও জড়িয়ে ধরে আলতো করে। আসিফ ইসলাম মেয়ের কাণ্ডে হেসে দেয়, তাকে তাড়া দিয়ে বলে, এবার যাও আম্মি যান, ভালোভাবে এক্সাম দিবে। খুশি মনে অপরাজিতা ভিতরে গেল। ভেতরে যাওয়ার আগে আরও একবার পিছে তাকিয়ে দেখেছিল। অপরাজিতার কাণ্ডে দূরে দাঁড়িয়ে থাকা ফায়াদের মুখেও হাসি ফুটে উঠেছে। সে বুঝে গিয়েছে ছোট্ট এই মেয়েটা গভীরভাবে ভালোবাসতে জানে। সে এটাও বুঝতে পারে যে এই ভালোবাসাকে নিজের দুর্বলতা নয়, শক্তি হিসেবে নেয় মেয়েটি। না হয় আজকাল অনুভূতিতে ডুবে ছেলে মেয়েদের পড়াশোনা লাটে উঠেছে, অথচ অপরাজিতা সেই অনুভূতিকে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাচ্ছে। মেয়েটা চঞ্চল হলেও বোকা নয়, কিন্তু ফায়াদ তাকে বোকা বলে, কারণ বোকা মেয়েটা জানেই না যে সে একজনের মনের বাগানে ভালোবাসার অপরাজিতা ফুল ফুটিয়ে তুলেছে ধীরে ধীরে। অবশেষে 2.5 ঘন্টার মিটিং শেষ হলো। মিটিংটা হয়েছে এক রেস্টুরেন্টে। আলোচনা শেষে একে একে সবাই বেরিয়ে গেল। এবার নীতি সব ফাইল গুছিয়ে উঠে দাঁড়ালো বেরোবে বলে, কিন্তু তাকে থামিয়ে দিল ফারহাজ। মিস নীতি, এখানে টেরেসে খুব সুন্দর বসার জায়গা আছে। নীতি ফারাজের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো এখন আবার কী কাজ। সে একবার ফাইলের দিকে তাকাচ্ছে তো একবার ফারাজের দিকে তাকাচ্ছে। ফারাজ বোধহয় বুঝতে পারল। সে হেসে দিয়ে বলল, আরে না না, এখন কাজ করাবো না, একটু রিফ্রেশমেন্ট দরকার। চলুন এক কাপ কফি হয়ে যাক। ছাদে বসলো তারা। আসলেই টেরেসটা খুব সুন্দর, গাছগাছালি দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে এখানের অথরিটি। আশেপাশে তাকিয়ে তাই দেখছিল নীতি। ফারাজ নীতির দৃষ্টি আকর্ষণের জন্য গলা খাকারি দিল। নীতি ফারাজের দিকে মনোযোগী হলো। ফারাজ খুব সিরিয়াস ভঙ্গিতে শক্তভাবে বলল, দেখুন নীতি, কাল আপনি যে কাজটি বলেছেন আর করেছেন তা ঠিক করেননি। আপনার গিটার বাজানোর শখ থাকলে আমাকে বলতেন, আমি দিতাম তো। এভাবে গোপনে গোপনে গিটারের মান ইজ্জত টানাটানি করার কোনো দরকার ছিল না। বলেছিলেন কয়েকটা তার লাগলেই হবে। সিরিয়াসলি। ফারাজ নীতির মুখের দিকে তাকিয়ে আছে, নীতিও তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ তারা একে অপরের দিকে তাকিয়ে থেকে হুট করেই জোরে হেসে দিল। ফারাজ হাসতে হাসতে বলল, আপনি পারেনও নীতি, হুটহাট অদ্ভুত কাণ্ড, আবার উল্টা ঘুরে দৌড়ও দিয়েছিলেন। ও মাই গুডনেস।
নীতিও হাসছে, কোনো রকম হাসি কন্ট্রোল করে বলল, জানি না স্যার, বাট হুট করেই মাথায় আসলো। আপনি জিজ্ঞেস করায় বলে তো দিয়েছিলাম, কিন্তু বলে দিয়ে না খুব লজ্জা পেয়েছিলাম, তাই দৌড় দিয়ে ফেলেছি। ফারাজ এখনও হাসছে, যেন সে খুব মজা পেয়েছে। নীতির হাসি থেমেছে, সে ফারাজকে দেখছে। লোকটা হাসে না তেমন না, ইনফ্যাক্ট সবার সাথেই হাসি খুশি চেষ্টা করে, কিন্তু কোথাও যেন একটা কিছু মিসিং থেকে যায়। হঠাৎ হঠাৎ যেন সে খুব একা হয়ে যায়। কেন হয় তা জানা নেই নীতির। নীতির এক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে হাসি থামালো ফারাজ, জিজ্ঞেস করলো, কি? কিছু না স্যার, আপনাকে প্রাণ খোলা হাসিতে আজ প্রথম দেখলাম। অন্তরে বিঁধল কথাটা ফারাজের। আসলেই তো, কতদিন হয়েছে মন থেকে হাসে না সে। হাসতে গেলে মনে হয় হাসির কারণটাই তো নেই, অথচ সে তো এমন ছিল না। চঞ্চলতা ছিল তার স্বভাব, কারণে অকারণে হাসত সে। ফারাজ হাসার চেষ্টা করে বলল, কাম অন মিস নীতি, হাসি না আবার কবে? কফি শেষ আমার, বিলটা দিয়ে আসি। চলে গেল। নীতির এবার মনটা খারাপ হয়ে গেল। এত কিসের কষ্ট ওনার? কষ্ট তো নীতির কোনো দিক থেকে কম না। এই ভিন দেশে নিজের মা বাবাকে হারিয়ে একা বেঁচে থাকাটা কি সহজ নাকি? সেদিন বাবা মায়ের সাথে কোথাও যাচ্ছিল সে, পথিমধ্যে অ্যাক্সিডেন্ট হলো। এই অ্যাক্সিডেন্টে তাকে এতিম বানিয়ে দিয়ে গেল। তার মায়ের স্পট ডেথ হয়েছিল, বাবাকে হসপিটাল আনার পর মারা গিয়েছে। তার খুবই গুরুতর অবস্থা ছিল। তার জ্ঞান ফিরেছিল 3 দিন পর। জ্ঞান ফিরে সামনে ফারাজকে পেয়েছিল সে। ফারাজই নাকি উদ্ধার করেছিল তাদের। মা বাবার কথাও ফারাজের থেকেই জানা। মা বাবার কথা মনে পড়তেই বুকটা হু হু করে উঠল। মনে পড়ে গেল এই পুরো দুনিয়ায় তার কেউ নেই, সে ভীষণ একা। অফিসে পৌঁছানোর পর থেকে নীতি চুপচাপ কাজ করছে, কোনো কথা বলছে না। ফারাজ নীতিকে ডেকে পাঠালো। কি হয়েছে আপনার? কিছু হয়নি স্যার। ফারাজ খুব সুন্দর করে একটা হাসি দিয়ে বলল, আরে বাহ, আপনি আমার সাথে অভিনয় করেছেন। নীতি কিছু বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফারাজ নীতির সামনে এসে তার মাথায় হাত রেখে নরম সুরে বলল, নীতি, নিজেকে একা ভাববেন না। একাকিত্ব এর চেয়ে খারাপ অনুভূতি আর হয় না। আপনি আমাকে ভরসা করে যে কোনো কিছু বলতে পারেন। আমাকে ফ্রেন্ড ভাবুন। বিশ্বাস করুন, এই ভিন দেশে আমি আপনি বাদে কারো সাথে এতটুকু ভাব বিনিময় করিনি। হারানোর কষ্ট কেমন আমি জানি নীতি। হয়তো আপনার মতো মা বাবা হারায়নি আমার, তবে আমি আমার খুব মূল্যবান কিছু হারিয়েছি, তাই ব্যথার অনুভবটা জানা আছে। আপনি আমাকে নিজের যে কোনো বিপদে পাশে পাবেন। আমাকে ফ্রেন্ড ভাবতে পারবেন না? মাথা তুলে ফারাজের দিকে তাকালো নীতি। এক ফোঁটা অশ্রু তার গাল বেয়ে নেমে গেল। এতটুকু ভরসাই তো দরকার ছিল তার এখন। মানুষটা তার মাথায় হাত রেখেছে। নেই কোনো চাওয়া পাওয়া, আছে শুধু এক টুকরো শ্রদ্ধা। মা বাবা ছাড়া পুরো দুনিয়াটাই তো আধার তার কাছে। সেখানে যদি কেউ বন্ধুত্বের নামের একটু ভরসা হাতে চায়, তাহলে ক্ষতি কি? এই মানুষটা না থাকলে হয়তো আজ এত ভালোভাবে বাঁচাটাও মুশকিল হয়ে যেত। ঘড়ির কাঁটা থেমে থাকে না। পুরো 1 মাস লাগিয়ে অবশেষে শেষ হলো অপরাজিতার পরীক্ষা। নিজেকে কি যে হালকা হালকা লাগছে, মনে হচ্ছে মাথা থেকে বোঝা নেমে গিয়েছে আপাতত। বাকিটা পরে দেখা যাবে। শেষ পরীক্ষা দিয়ে বাসায় আসার পর থেকে অপরাজিতা এখনও বাসা থেকে বার হয়নি। তাই আজ বিকেলে বের হলো। কোথায় যাবে তার জানা নেই, কারণ আজ ফারাজের বন্ধের দিন। সে ফারাজকে ফোন দিল। ফোন ধরতেই বলল, আপনার বাসার অ্যাড্রেসটা দিন তো। হোয়াট? দুপুরে খেয়ে ঘুমাচ্ছিল ফারাদ। হঠাৎ করে অপরাজিতার এমন কথায় অবাকই হয়েছিল। অপরাজিতা চ জাতীয় শব্দ করে বলল, এমন করার কি আছে? আপনার বাসায় মূল্যবান কিছু আছে নাকি? হ্যাঁ, যদিও আপনি নিজেই মূল্যবান। বাপরে, কি দারুণ হ্যান্ডসাম। ওফ, ইচ্ছে তো করে। ওফ, আচ্ছা আচ্ছা, বাদ দিন, ধমকি দিয়েন না। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না।
থ্যাংক ইউ। ধমকি শুনলে কান্না আসে আমার। আমি বাসা থেকে বের হয়েছি, পার্কে আসছি, আপনার আপনার অপেক্ষা আছি, তাড়াতাড়ি আসেন, টাটা। এক নিঃশ্বাসে বলেই কলটা কেটে দিল সে। খট করে ফোনটা কেটে যেতেই ফায়াদ ফোনের দিকে ভ্রুকুচকে তাকিয়ে রইল। তারপর ঘড়ির দিকে তাকিয়ে বড় এক নিঃশ্বাস ছেড়ে গেল রেডি হতে। মেয়েটা শান্তি দিল না। অবশ্য শান্তি ফারাদেরও চাই কিনা তাও সন্দেহ। ফায়াদ পার্কে এসে দেখলো অপরাজিতা কানে ইয়ারফোন লাগিয়ে গুনগুন করছে আর পায়চারি করছে। সে বিরক্তিকর এক শ্বাস ছাড়ল। এই মেয়েকে কতদিন মানা করেছে বাহিরে ফোন চালাতে না, তাও শিক্ষা হয় না। ফায়াদ পেছন থেকে ফোনটা টান দিল। হুট করে ফোনটা কেউ টান দেওয়াতে অপরাজিতা ভড়কে গেল। মনে হলো তার কলিজাটা কেউ টান দিয়ে দৌড় দিচ্ছে। ফোন টান খাওয়ার সাথে সাথে সে পেছনে ঘুরে কোথাও না তাকিয়ে দিল দৌড়। উদ্দেশ্য চোরের পেছনে দৌড়ানো। কিন্তু এক কদমও দৌড়াতে পারল না। ধাম করে মাথায় বাড়ি খেলো একটা। উফ! মাথা ডলতে ডলতে মাথা উঁচু করে দেখে ফায়াদ দাঁড়িয়ে আছে খুব বিরক্তি নিয়ে, আর সে বাড়ি খেয়েছে ফায়াদের বুকের সাথে। ফায়াদ অপরাজিতার কাণ্ডে অবাক। মেয়েটা এমন কেন? দিন দিন বড় হচ্ছে নাকি ছোট হচ্ছে ভেবে পায় না সে। অপরাজিতার হাত ধরে হাঁটা শুরু করলো ফায়াদ। বেশি ব্যথা পেয়েছো? না, একদমই না। তেরামো দেখে ফায়াদ শান্ত সোজা দৃষ্টিতে তাকালো অপরাজিতার দিকে। অপরাজিতার ভয়রা যেন ভয় পেয়ে গেল দৃষ্টি দেখে। ঢোক গিলে বলল, একটু পেয়েছি। ফায়াদ এবার তাকে কিছু না বলে কিছু খাবার অর্ডার দেওয়াতে ব্যস্ত হলো। অপরাজিতা ফায়াদের দিকে আর চোখে বারবার তাকাচ্ছে। কিছুক্ষণ পর ভাবলো, ধুর, লুকিয়ে দেখার কি আছে, আমি কি চোর নাকি? তারপর অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই লোকটাকে এত মুগ্ধতা ছড়াতে হবে কেন? নাকি সে ভালোবাসে বলেই মুগ্ধ হচ্ছে? অর্ডার দেওয়া হলে ফায়াদ অপরাজিতার দিকে ফিরে বসলো। অপরাজিতা এখনও ঘোরের মধ্যে আছে। আশেপাশে যেন ফায়াদ আর ফায়াদ। ফায়াদ বাঁকা হেসে বলল, আজকাল ফ্লার্টও করা হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। প্রথমে ঘোরের মধ্যে হ্যাঁ বললেও পরে প্রশ্ন বুঝতে পেরে অবাক হলো। অবাক হয়ে বলল, ফ্লার্ট করেছি আমি? কখন? ভীষণ হ্যান্ডসাম। উফ, তারপর কি জানি বলছিলে? অপরাজিতা এবার বুঝতে পারল। লজ্জায় তার গাল লাল হয়ে গেল। ফার্ট তো সে করেছে, তাই বলে এভাবে লজ্জা দেবে? ভীষণ খারাপ তো লোকটা। অপরাজিতা লজ্জিত ভঙ্গিতে মাথা চুলকে আস্তে করে বলল, ওটা ফ্লার্ট ছিল না তো। ফায়াদ হাত বাড়িয়ে খুব মনোযোগ দিয়ে অপরাজিতার সামনের ছোট্ট চুলগুলো কানের পিঠে গুজে দিল। অপরাজিতা ফায়াদের কাণ্ডে চোখ বড় বড় করে তাকিয়ে আছে তার পানে। এই মুহূর্তটা নতুন তার কাছে। নিঃশ্বাস ধরে রেখেছে সে অনুভূতির উত্তেজনায়। ফায়াদ অপরাজিতার গালে হাত বুলিয়ে সোজা তাকালো তার চোখে। কিছুটা ফিসফিসিয়ে বলল, হুম, ওটা ফ্লার্ট ছিল না। ফ্লার্ট তো আমি এখন করছি, তাই না? ফায়াদের কথায় কাশি উঠে গেল অপরাজিতার। যেন তেন কাশি না, একেবারে দম ফাটানো কাশি। এই গম্ভীর কথা কম বলা নিরামিষ ডাক্তার ফ্লার্টও করতে পারে, তাও একেবারে হৃদয় ভেদ করা ফ্লার্ট। ভাবতে অপরাজিতার কাশি যেন আরও বেড়ে গেল। তার কাশি দেখে ফায়াদ অস্থির হয়ে উঠল। টেবিলে পানির বোতল ছিল। সে একটা বোতল ছুটিয়ে পান খাওয়ালো অপরাজিতাকে। কাশি একটু কমতেই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সে। নিজের জায়গায় ঠিক করে বসে অপরাজিতার পানে দৃষ্টি দিয়ে স্বাভাবিকভাবে বলল, এভাবে রিয়াক্ট করলে কেন? অপরাজিতা এখনও পানি খাচ্ছে। খাবার নিয়ে এসেছে একজন, খাবার রেখে গেল, কিন্তু অপরাজিতা এখনও পানি খাচ্ছে, কোনো কথার জবাব দিচ্ছে না। শেষে ফায়াদ তার বোতলটা কেড়ে নিল। আরে পানি খাবার খাও। আচ্ছা। শান্ত এই কণ্ঠ শুনলে অপরাজিতা আর বিরক্তি করতে পারে না। তাছাড়া একটু আগে যা করলো এই লোক, গালে হাত বুলিয়ে দেওয়া আর সেসব আদুরে দুষ্টু শব্দ যেন মাথায় গেঁথে বসে গেল। ভাবতেও লজ্জা লাগছে। আচ্ছা, ফায়াদ যদি কখনো অপরাজিতাকে ভালোবাসি বলে, তাহলে অপরাজিতার কি হবে? সামান্য ফ্ল্যাটেই তো অপরাজিতা গরম লেগে গেছে। আচ্ছা, ফ্ল্যাট তো শব্দ দিয়ে করতে পারতো। চুল গুছিয়ে দেওয়া, গালে হাত বুলিয়ে চোখে চোখ রেখে বলাটা তো হৃদয়ে ছুরি ছেপে দেওয়ার মতো হলো। ইস, এগুলো ভাবছে আর খাচ্ছে অপরাজিতা। খাওয়া আর ভাবা ছাড়া অন্যদিকে মন আপাতত নেই তার।
তার ভাবনাতে ফায়াদ এতটাই বিচরণ করছে যে বাস্তব ফায়াদ পাত্তা পাচ্ছে না। ফায়াদ এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে অপরাজিতাকে, কিন্তু অপরাজিতার কোনো খবরই নেই। বেশ কিছুক্ষণ পর অপরাজিতার হুঁশ হলো। সে যে খেতে আর ভাবতে গিয়ে পাশের জনকে ভুলেই বসেছে, তার মাথায় এখন খেলেছে বিষয়টা। পাশে তাকাতেই দেখতে পেল ফায়াদ তার পানে চেয়ে আছে। অপরাজিতা ফায়াদের পানে তাকাতেই ফায়াদ একটা হাসি দিয়ে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে অপরাজিতার মাথায় হাত বুলিয়ে বলল, বাকিটুকু শেষ করে এখানেই বসো, বিল দিয়ে আসছি। বলে সে মিটিমিটি হাসতে হাসতে চলে গেল। ফায়াদের কথা শুনে সে টেবিলের দিকে নজর দিল। টেবিলে তাকিয়ে তার কান্না করতে ইচ্ছা করছে। এতগুলো খাবার সে একাই খেয়ে ফেলেছে, অল্প আছে কিছু এখনো। এজন্যই কি ফায়াদ হাসছিল? ভাবতেই অপরাজিতার লজ্জাতে সব খাবার আবার পেট থেকে বের করে দিতে ইচ্ছা করছে। সে ভাবল, উনি যদি আমাকে খাদক ভাবে। ফায়াদ এসে পড়ল বিল দিয়ে। খাওয়া শেষ হলে কথা শেষ হওয়ার আগেই অপরাজিতা বলল, দেখুন আমি কিন্তু খাদক না, আমাকে খাদক ভাববেন না। অপরাজিতার কথা শুনে ফায়াদের জোরে হাসতে ইচ্ছে করছে, কিন্তু সে হাসি চেপে সিরিয়াস ভঙ্গিতে বলল, খাদক ভাবার কি আছে? তুমি খেতে পছন্দ করো, এটা আমি আগে থেকেই জানি। অপরাজিতা অসহায় চোখে তাকালো। সে আসলেই খেতে ভালোবাসে, তাই বলে পাশের জনকে খেয়ালই করলো না আজকে। সব দোষ ওনারই তো, ওনার ভাবনাতেই ওনাকে ভুলে গিয়েছে। অপরাজিতার মনোভাব বুঝতে পেরে ফায়াদ স্বাভাবিকভাবে বলল, এত লজ্জা পাওয়ার কিছু নাই, তোমার জন্য সব অর্ডার করেছিলাম, আমি একটা কফি খেয়েছি। ওখান থেকে বের হয়ে ফায়াদ অপরাজিতাকে নিয়ে গাড়িতে উঠল। অপরাজিতা গাড়িতে বসে বলল, গাড়ি কেন? এলাকার মধ্যে ছেলে নিয়ে ঘুরবে। অপরাজিতা আর বিরক্তি করল না। অনেকক্ষণ নীরবতা চলল গাড়ির মধ্যে। নীরবতা ভাঙতে অপরাজিতা বলল, আমরা কোথায় যাচ্ছি? কোথায় যেতে চাও? আপনি আমার সাথে এত ভালো বিহেভ কেন করছেন? ফায়াদ ড্রাইভ করতে করতে বলল। কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে এক পলক তাকালো অপরাজিতার দিকে। আবারও ড্রাইভিংয়ে মনোযোগ দিয়ে ভ্রুকুচকে বলল, খারাপ বিহেভ করছি কবে? অপরাজিতা ঢোক গিলে কিছুটা হাঁসফাঁস করে বলল, না মানে আপনি এরকমটা করলে তো আমার প্রেম প্রেম পায়। তারা এসে পৌঁছালো। গাড়ি থামিয়ে এবার অপরাজিতার দিকে তাকিয়ে খুবই স্বাভাবিকভাবে বলল, তো করো প্রেম। অপরাজিতা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, কার সাথে? যার সাথে তোমার ইচ্ছা। অপরাজিতা অবাক হলো। সে এতটাই অবাক হলো যে কথা বলতে ভুলে গেল। ফায়াদ সময় দিল অপরাজিতাকে। বেশ কিছুক্ষণ পর অপরাজিতা বলল, আগে তো কখনো এটা বলেননি। ফায়াদ তার সিট বেল্ট খুলতে খুলতে বলল, আমি কোনো বাচ্চা টাচ্চার সাথে প্রেম করি না। পরে দেখা যাবে তোমার সাথে তাল মিলালে পড়ালেখা সব হাওয়ায়, আর তারপর তোমার বাপ এসে আমাকে বলবে আমি তার মেয়ের জীবন নষ্ট করেছি। পরক্ষণেই অপরাজিতার দিকে দৃষ্টি বুলিয়ে বলল, যদিও তুমি এখনো কিছুটা বাচ্চা, তবে চলবে। বলে সে গাড়ি থেকে বের হলো। অপরাজিতা শিউরে উঠল ফায়াদের দৃষ্টি দেখে। এটাই কি তার নিরামিষ ডাক্তার? তার ভ্রম নয় তো? নিরামিষ থেকে আমিষ হলো কবে এটা? সে অবাকের ওপর অবাক। ফায়াদ গাড়ি থেকে বের হয়েছে খেয়ালে আসতেই সেও বের হলো। দেখলো ফায়াদ তার জন্যই দাঁড়িয়ে আছে। ভাবনা শেষ? আসো, সামনে একটা নদী আছে, একটু হাঁটতে হবে। তারা পাশাপাশি হাঁটতে লাগলো। অপরাজিতা ভেতরে ভেতরে খুব অস্থির হচ্ছে। একবারই কিছু বলতে গিয়েও থেমে যাচ্ছে। ফায়াদ খেয়াল করলো। কি বলবো বলে ফেলো। অপরাজিতা অস্থিরতা নিয়ে থেমে থেমে বলল, আপনি কি আমায় প্রপোজ করলেন? তাই মনে হচ্ছে। না। হ্যাঁ। নদীর পাড়ে এসে বসলো তারা। আকাশের পানে চেয়ে অপরাজিতা বলল, স্বপ্ন স্বপ্ন লাগছে। ফায়াদ তাকালো অপরাজিতার পানে। মেয়েটার চোখ অশ্রুতে টলমল করছে। কাঙ্ক্ষিত কিছু অনাকাঙ্ক্ষিতভাবে পেয়ে গেলে অনুভূতিটা খুবই আবেগীয়। ফায়াদ অপরাজিতার গালে হাত দিয়ে তার দিকে ফিরল। চোখের দিকে তাকিয়ে বলল, স্বপ্ন নয়। অশ্রুকণা গাল বেয়ে গড়িয়ে পড়ল। সে কান্না ভেজা কণ্ঠে বলল, তার মানে আমাকে আর আপনাকে হারানোর ভয়ে তটস্থ থাকতে হবে না, তাই না? কথাটা শুনে ফায়াদের ইচ্ছা করলো মেয়েটাকে বুকে জড়িয়ে নিতে। মেয়েটা তাকে এত ভালোবাসে কেন? সে তো এত ভালোবাসা পাওয়ার মতো কিছুই করেনি।
তাকে হারানোর ভয় মেয়েটাকে না জানি কতটা যন্ত্রণা দিয়েছে। সে ভীষণ নরম ও আদরে সুরে উত্তর দিল, না। ভালোবাসেন? বাসবো। অপরাজিতা আবারও আকাশপানে চাইল। এবার তার মুখে হাসি, প্রাপ্তির হাসি। ফায়েদের চোখে এক অন্যরকম দৃশ্য। আর লুকোচুরি নয়, অনুভূতিরা ডানা মেলে মুক্তভাবে উড়ুক। আমি আপনার কাঁধে মাথা রাখি? ফায়াদ তার স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে বলল। যদি না বলি? অপরাজিতা চমৎকার এক হাসি দিয়ে বলল, শুনবো না। বলে সে মাথা রাখলো ফায়াদের কাঁধে। হেসে দিল ফায়াদ। জীবনে সব কিছু নিয়ম মেনে হয় না, কিছু সময় নিয়ম ভঙ্গ করতেই আনন্দ। এই যে তার পাশের মেয়েটাকে ভালোবাসা তার নিয়মের মধ্যে ছিল না। তার জীবন সঙ্গী হিসেবে সে ম্যাচিওর কাউকে চাইতো, কিন্তু তার অনুভূতি সব এই ইম্যাচিওর মেয়েটার মধ্যে, আর এতেই তার সুখ। অপরাজিতা গুনগুন করছে, হতে পারে এই পথের শুরু, নিয়ে যাবে আমাদের অজানায়। তুমি আমি, আমাদের পৃথিবী সাজিয়ে নিব ভালোবাসায়। সন্ধ্যা হওয়ার একটু আগে দিয়ে ফায়াদ অপরাজিতাকে বাসায় পৌঁছে দিল। গাড়িটা অপরাজিতার বাসা থেকে একটু দূরে থামিয়েছে। অপরাজিতা এখনও নামছে না, কিছু একটা ভাবছে ভীষণ মনোযোগ দিয়ে। ফায়াদ গাড়ির পেছনে মাথা এলিয়ে চোখ বন্ধ করে বলল, বলো। অপরাজিতা ভাবনা থেকে ছুটে গিয়ে ভ্যাবাচাকা খেয়ে বলল, জি। আগের মতো থেকেই বলল, কিছু একটা তো ঘুরছেই তোমার মাথায়, বলো বলো। অপরাজিতা ওড়না পেঁচাতে পেঁচাতে বলল, আগে তো কখনো এরকম অনুভূতি দেখাননি, হঠাৎ আর কেন? ফায়াদ এবার চোখ খুলল, সোজা হয়ে বসে অপরাজিতার দিকে ফিরল। তারপর তার সেই চমৎকার কণ্ঠে নরম সুরে বলল, তুমি আমাকে এত বছর থেকে চিনে এটা নিশ্চয়ই বুঝতে পারছো আমি ভীষণ প্র্যাকটিক্যাল একজন মানুষ। আবেগ দিয়ে কাজটা আমি একটু কমই করি। তুমি আমাকে যখন অনুভূতি ব্যক্ত করো তখন তুমি মাত্র ক্লাস 10-এ পড়ো। অতটুকু একটা বাচ্চার ভালোবাসা নামক আবেগ নিশ্চয়ই আমার মতো যুবকের মনে জায়গা করতে পারবে না। আর তুমি খুবই দুষ্টু, আমি প্রথম দিন দেখেই বুঝেছি। তোমাকে বুঝালাম, ইগনোর করলাম, তবুও তুমি থামলে না, বরং তোমার পাগলামি বেড়েই যাচ্ছে। ফোন দিতে, দেখতে আসতে। আমি জানতাম মানা করে লাভ নেই, তুমি মানবে না। একবার একটু কঠোর হলাম, তাতে তোমার সে কি কান্না আমার এখনো মনে আছে। তাই ভেবেছিলাম, আচ্ছা যা করার করুক, নিজেরটা নিজে বুঝবে। এভাবে 1.5 বছর গেল। তুমি যেভাবে ভালোবাসা ব্যক্ত করছিলে, একটা সময় সেই ভালোবাসা আমাকে ভাবাতে লাগলো। যতই হোক, ছেলে মানুষ আমি, আমারও ইচ্ছে হয় কারো ভালোবাসায় বিচরণ করতে। কিন্তু তুমি আমার থেকে ভীষণ ছোট, কলেজে মাত্র তখন। আমি যদি সাড়া দিতাম, তুমি সারাদিন আমাকে নিয়েই পড়ে থাকতে। তাই চাচ্ছিলাম না এক্সামের আগে কোনো প্রকারে কোনো ডিস্ট্র্যাকশন হোক তোমার। অপরাজিতা অবাক হয়ে শুনছিল, মনে মনে ভাবল, এ লোক এত কিছু ভেবে অনুভূতি বললো, আর আমি তো ঠাস করে বলে দিছিলাম যে ওনাকে আমার লাগবে। ওনাকে পাওয়ার জন্য পড়ালেখা করলাম, কত পরিশ্রম করে। উনি তো ব্রিলিয়ান্ট মানুষ, বুঝে গেল ওনাকে পেরে পড়তাম না। ফায়েদ একটু থেমে একটু বিচলিতভাবে বলল, তোমাকে আমি ভালোবাসি কিনা জানি না, বাসলেও কতটুকু তা আমার জানা নেই। শুধু এতটুকু জানি, তোমাকে লাগবে আমার এখন। তোমার ভালোবাসাটুকু হারাতে চাই না। অপরাজিতার ইচ্ছে করছে খুশিতে নাচতে, কিন্তু এই মুহূর্তে সে নাচবে না, বাসায় গিয়ে নাচবে। ফায়েদ অপরাজিতার মনোভাব বুঝে স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে বলল, কিন্তু আমি যেন কোনো কাজে কোনো গাফলতি না দেখি। অপরাজিতার এবার নিজেকে নিজের সান্ত্বনা দিতে হচ্ছে। এটা মাথায় বসে বসে হুকুম করে, মুখে বলল, আচ্ছা। ফায়েদ এবার হালকা হেসে বলল, বাসায় যাও। বাধ্য মেয়ের মতো বলল, আচ্ছা। গাড়ি থেকে বের হয়ে গিয়ে তার কিছু মনে পড়ায় অপরাজিতা আবার পিছিয়ে ঘুরে গাড়ির জানালায় নক করলো। ফায়াদ কাছ নামিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। অপরাজিতা জিজ্ঞেস করলো,
মিত্রনন দাঁড়ান। 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 মিত্রনন দাঁড়ান।
চলুন দাঁড়ান। চলুন দাঁড়ান।